আজ আমি অনেক খুশি, কারণ আজ আমি ৩ বছর পর স্কুলে যাব। গল্প শুরু করার আগে আমার পরিচয়টা দিই আগে। হ্যাঁ, আমি মোহাম্মদ জোনায়েদ রহমান জিসান। বাসা গাজীপুর। আমার বর্তমান বয়স ২১। বাসাতে আমি, আমার মা রেহানা বেগম, একজন গৃহিণী, বাবা ফয়সাল চৌধুরী, একজন বিজনেসম্যান, আর আমার বড় বোন অহনা, বিবাহিতা। এই ৪ জন মিলে আমাদের সুখের পরিবার। সোফায় বসে বসে টেলিভিশন দেখছিলাম। মা রান্না করছিল। হঠাৎ একটা অপরিচিত নম্বর থেকে ফোন এলে ফোন রিসিভ করলাম। ফোন রিসিভ করে যা শুনলাম তাতে আমার পুরো দুনিয়া যেন পাল্টে গেল। তাই আমি তাড়াতাড়ি মাকে বললাম, আমার সাথে চলো মা। মা বারবার জিজ্ঞেস করছিল কোথায় যাচ্ছি। আমি কিছু না বলে একটা অটো ডেকে অটোতে মাকে নিয়ে উঠে পড়লাম। অটোওয়ালাকে একটা হসপিটালের ঠিকানা দিলাম আর ওখানে নিয়ে যেতে বললাম। গন্তব্যে পৌঁছেই হসপিটালের ভিতরে গেলাম। মা আমাকে জিজ্ঞেস করলো কি হয়েছে। তাই আমি মাকে বললাম যে বাবার কার অ্যাক্সিডেন্ট হয়েছে। এরপর রিসিপশন থেকে বাবা কোন রুমে আছে তা শুনে গেলাম বাবার কাছে। বাবার কাছে যেতেই মা বাবাকে জড়িয়ে ধরে হাও মাও করে কান্না করছে। আমিও নিজেকে সামলাতে না পেরে কান্না করছি। এরপর ডক্টর আঙ্কেলকে বললাম বাবার কি হয়েছে, কথা বলছে না কেন। আসলে ডক্টর আঙ্কেলকে আঙ্কেল বলার কারণ হলো উনি আমাদের ফ্যামিলি ডক্টর আর এটা ওনারই হসপিটাল। ডক্টর আঙ্কেল বললেন, এরপর বাবাকে ২ মাস হসপিটালে থাকতে হয়। এরপর বাসাতে হানা হয়। এদিকে বাবার কোম্পানি দেখাশোনা করছেন বাবার পিএ, কিন্তু কোনো এক কারণে তার মৃত্যু হয়ে যায়। আর এদিকে কোম্পানির অবনতি হচ্ছে দিন দিন। তাই আমি সিদ্ধান্ত নিই যে আমি কোম্পানি দেখাশোনা করব। এই সিদ্ধান্ত সবাইকে বলে দেই, সবাই রাজি হয়ে যায়। তখন আমার বয়সই বা কত ছিল, মাত্র ১৮। তখন আমি ১০ম শ্রেণীতে পড়তাম। পড়ালেখা ছেড়ে দিয়ে কোম্পানির দেখাশোনা করছি। নতুন পিএ নিয়োগ দিয়েছি। প্রথম কোম্পানি চালাতে গিয়ে হিমশিম খেতাম, কিন্তু আস্তে আস্তে মানিয়ে নিয়েছি নিজেকে। আস্তে আস্তে কোম্পানির অনেক উন্নতি করেছি। আল্লাহর রহমতে এখন বাবা পুরোপুরি সুস্থ। বাবার পুরোপুরি সুস্থ হতে ৩ বছর সময় লেগে যায়। এতক্ষণ যা শুনলেন সেসব ছিল অতীত। এখন বর্তমানে আসা যাক। রাতে সবাই মিলে একসাথে খেতে বসেছি। এখন বাবা পুরোপুরি সুস্থ। তাই বাবাকে আমার সিদ্ধান্ত জানিয়ে দেই যে আমি আবারও আমার পড়াশোনা শুরু করব। আর তুমি তো সুস্থ, তাই তুমি কোম্পানি দেখাশোনা করবে আর আমি আমার স্কুল জীবনটা শেষ করব। এরপর বাবা বললেন, এই বুড়ো বয়সে লেখাপড়া করবি, লোকে কি বলবে? বললাম পড়াশোনার কোনো বয়স হয় না, আর লোকে কি বলবে বলুক, আমার তাতে কিচ্ছু যায় আসে না। পরে বাবা মাকে জোরাজুরি করায় তারা রাজি হয়ে যায়। তাই আজ আমি ও আম্মু স্কুলে যাচ্ছি। আজকে আমি স্কুলে ভর্তি হব, ক্লাস করব, আবার আগের মতো স্কুল লাইফটা এনজয় করতে পারবো। উফ, কি আনন্দটা নিয়ে লাগছে। খুশিতে ডান্স দিতে ইচ্ছে করছে। আব্বু আগে থেকে স্কুলের স্যারের সাথে কথা বলে রেখেছে, তাই স্কুলে ভর্তি হতে কোনো ঝামেলা পোহাতে হলো না। স্কুলে ভর্তি হয়ে বই নিয়ে বাসায় চলে এলাম। বিকেলে বন্ধুদের সাথে মাঠে আড্ডা দিতে দিতে সন্ধ্যা হয়ে গেছে। তাই বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে পড়তে বসলাম। নতুন বই পড়ার মজাটাই অন্যরকম। পড়া পড়তে পড়তে একসময় টেবিলের উপর ঘুমিয়ে পড়লাম। সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙলো, তাই রেডি হয়ে ব্রেকফাস্ট করে স্কুলে গেলাম। আজ স্কুলে আমার প্রথম দিন। স্কুলে আজকের দিনটা খুব ভালোভাবেই কেটে গেল। বিকেলে বাসায় ফিরে বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলাম। আবারও সন্ধ্যায় বাসায় ফিরলাম। গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে পড়তে বসলাম। এমন সময় টেবিলে বইয়ের পাশে রাখা ফোনটা বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে দেখি রিয়া ফোন করেছে। আসলে রিয়া আমার খালাতো বোন। কি রে, শুনলাম নাকি তুই আবার স্কুলে ভর্তি হয়েছিস? হুম, ঠিকই শুনেছিস। তা তোর প্রথম দিন স্কুলের বাচ্চাদের সাথে কেমন কাটলো? অনেক ভালো। দেখিস আবার স্কুলের বাচ্চা মেয়েদের প্রেমে পড়িস না যেন। আরে না, আমাকে কি তোর এমন মনে হয়? হুম, তুই কেমন তা তো আমি ভালো করেই জানি। দেখ সামনে কি কি হয়। কি কি হবে শুনি। এরপর অনেক কথাই হলো। একসময় কথা শেষ করে ঘুমিয়ে পড়লাম। সকালে ফ্রেশ হয়ে স্কুলে গেলাম। ক্লাসে বসে আছে, কিন্তু ম্যাডাম আসছে না। হঠাৎ করে একটি মেয়ে ক্লাসে প্রবেশ করলো, তাও আবার প্রিন্সিপাল স্যারের সাথে। আমরা সবাই স্যারকে দেখে দাঁড়িয়ে গেলাম। আর স্যার বললেন, উনি হলেন তোমাদের নিউ ইংলিশ টিচার। ইনি আজ থেকে তোমাদের ইংলিশ ক্লাস নেবে। সবাই মেয়েটির দিকে হা করে তাকিয়েছিল, কারণ মেয়েটা সুন্দর একটা নীল বোরকা পরেছিল। শুধু তার চোখ আর হাত দুটো ছাড়া কিছুই দেখা যাচ্ছিল না। ও চোখগুলো দেখতে খুব সুন্দর ছিল।
টানা টানা হরিণীর মতো চোখ, তার মধ্যে চোখে আবার কাজও দিয়েছে। উফ, মেয়েটাকে যে এত সুন্দর দেখাচ্ছিল তা ভাষায় প্রকাশ করার মতো না। যে দেখবে সেই মুগ্ধ হয়ে যাবে। আমিও সবার মতো মেয়েটার দিকে অবাকভাবে তাকিয়েছিলাম। স্যার চলে গেলেন আর মেয়েটি ক্লাস করানো শুরু করে দিল। আমি বসে বসে মেয়েটার দিকে এক নজরে তাকিয়ে আছি, পড়ায় মনোযোগ দিতে পারছি না। এই প্রথম কোনো বোরকাওয়ারি আমার মনের মধ্যে উথাল পাতাল ঢেউ তুলে দিল। আমি মনে হয় মেয়েটাকে ভালোবেসে ফেলেছি প্রথম দেখায়। পরক্ষণে আবার ভাবছি, ধুর, উনি তো আমার ম্যাডাম, ওনার সাথে কি আমার যায় নাকি? হ্যাঁ, ওসব না ভেবে পড়ায় মনোযোগ দিতে শুরু করলাম। বইটার দিকে তাকিয়ে পড়ার চেষ্টা করছিলাম, কিন্তু বারবার এই বোরকাওয়ারির কথা মনে আসছে। ক্রাশ খেলাম তাও আবার এই বোরকাওয়ারিকে দেখে। মনে মনে আরো নানান রকম চিন্তা ভেবে মুচকি হাসতে লাগলাম। এর মধ্যে দেখলাম ম্যাডাম আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি ভয়ে চমকে উঠলাম। এই রে, এবার মনে হয় পিটাবে। আমি এক অবাক দৃষ্টিতে ম্যাডামের দিকে তাকিয়েছিলাম। ম্যাডাম আমাকে বলল, এই, তুমি পড়া রেখে হাসছো কেন? আমি উঠে দাঁড়ালাম আর বললাম, কই কই আমি কখন হাসলাম? আমি তো পড়ছিলাম। একদম মিথ্যা বলার চেষ্টা করবে না। আমি দেখেছিলাম তুমি হাসছিলে। সরি ম্যাডাম, আর হবে না। স্বীকার করতে হলে, কারণ আমি সত্যিই হাসছিলাম। তোমার নাম কি? জুনায়েদ রহমান জিসান। এত বড় হয়ে গেছো এখনো ক্লাস 10-এ? এর আগে কয় বছর ফেল করেছিলে? হ্যাঁ, আসলে পড়ালেখা কয়েক বছরের জন্য ছেড়ে দিয়েছিলাম, কিছু অসুবিধার জন্য। ও আচ্ছা, ঠিক আছে। এখন এখান থেকে সামনের টেবিলে গিয়ে বসো। বেশ অবাক হয়ে গেলাম। কেন ম্যাডাম? তোমাকে সামনে গিয়ে বসতে বলেছি না? যাও সামনে গিয়ে বসো। তোমাকে এত কথা বলার সাহস কে দিয়েছে? আমি আর কোনো কথা বলার সাহস পেলাম না, তাই বাধ্য হয়ে সামনের সিটে গিয়ে বসে পড়লাম আর মাথা নিচু করে বই খুলে পড়ায় মনোযোগ দিতে চেষ্টা করছিলাম, কিন্তু পাচ্ছিলাম না। ম্যাডাম বসে বসে সবার পড়ার উপর নজর রাখছিলেন, মাঝে মাঝে আমার দিকে তাকিয়েছিলেন। এভাবে দেখতে দেখতে ওনার ক্লাস শেষ হলো। আস্তে আস্তে অন্য সব ক্লাস শেষ হলো, কিন্তু মন দিয়ে একটা ক্লাসও করতে পারলাম না। কিভাবে পড়বো বলুন? মন তো বোরখাওয়ালি ম্যাডামের কাছে পড়ে আছে। দেখতে দেখতে টিফিনের ঘন্টা বেজে গেল। বাইরে দাঁড়িয়ে আছি আর ম্যাডামের কথা ভাবছি। উনি কেমন দেখতে? বয়সে কি আমার থেকে বড় হবে নাকি ছোট? এইসব আর কি। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, মাঠের দিকে তাকিয়ে আছি। সবাই খেলছে আর আমি একাই দাঁড়িয়ে আছি। হঠাৎ একটা মেয়ের ডাক শুনতে পেলাম। জিসান ভাইয়া, ভাইয়া বলে ডাকছে। পেছনে করে দেখি একটা মেয়ে এদিকে এগিয়ে আসছে। মেয়েটা আমার সামনে এসে দাঁড়ালো আর বলল, ভাইয়া, আপনাকে একটা কথা বলার ছিল। কি কথা? আর তুমি কে? আমি নুসরাত। আমার একটা কথা বলার ছিল। আসলে ভাইয়া, আমার বান্ধবী মিমি আপনাকে লাইক করে। সে আপনাকে এই চিঠিটা দিতে বলেছে। হাতে একটা কাগজ ধরিয়ে দিয়ে মেয়েটা চলে গেল। আমি শুধু ভ্যাবলার মতো তাকিয়ে দেখলাম। স্কুলে সবেমাত্র 2-3 দিন হলো এসছি, তার মধ্যে লাইক করে ফেললো। হায়রে কপাল আমার! যদি কেউ এসব জানতে পারে তাহলে আমার মান সম্মান পান্সার হয়ে যাবে। হাতের চিঠিটার দিকে তাকালাম। মন চাইলো একটু খুলে দেখি তাতে কি লেখা আছে। যখনই চিঠির ভাঁজটা খুলতে যাবো তার আগেই কেউ একজন চিঠিটা টান মেরে আমার হাত থেকে কেড়ে নিল। আমি সামনের দিকে তাকিয়ে দেখি বোরকাওয়ালি ম্যাডামটা আমার সামনে দাঁড়িয়ে আছে। ওনার চোখ দেখে স্পষ্ট বুঝে গেছে উনি খুব রেগে আছে। ওনাকে দেখে আমার গলা শুকিয়ে গেল। আমি ভয়ে বারবার ঢোক গিলতে লাগলাম। মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম, তখন উনি বললেন, কি হচ্ছে এখানে? আর এইসবের মানে কি? আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না, চুপচাপ দাঁড়িয়ে আছি। এরপর উনি আমাকে ধমক দিয়ে বললেন, কিরে, এসবের মানে কি? হ্যাঁ, দাঁড়া, আজ প্রিন্সিপাল স্যারকে বলে এই স্কুল থেকে তোকে বের করার ব্যবস্থা করছি। আবার ইতিমধ্যে ভয়ে গা থেকে ঘাম ঝরতে শুরু করেছে। এখানে আমার কি দোষ? আমি তো কিছুই বুঝছি না। আমি কি মেয়েটা চিঠি দিয়েছি নাকি? হ্যাঁ, আর চুপ করে থাকলে হবে না। এই কথা পাসকান হওয়ার আগে ম্যাডামকে বোঝাতে হবে। তাই আমি মাথা ধরে ম্যাডামকে বললাম, ম্যাডাম, আমি কি করেছি? আমাকে বের করবেন কেন? আমি তো এখানে দাঁড়িয়েছিলাম, ওই মেয়েটা আমাকে চিঠিটা দিয়ে গেল। আমি তো ওকে চিনিও না, তাহলে আমাকে শাস্তি দিবেন কেন? শাস্তি দেবার হলে ওই মেয়েটাকে দিন। ম্যাডাম কিছুক্ষণ চুপ করে থাকলেন। আমি মনে করলাম ম্যাডাম আমার কথাগুলো বুঝতে পেরেছে, কিন্তু না, উনি উল্টো আমাকে সাজাচ্ছেন। এই চিঠিটা দেখেছিস? এই চিঠিটা স্যারের কাছে যদি নিয়ে গিয়ে বলি তুই এই মেয়েটাকে ভালোবাসিস আর ওই মেয়েটা তোকে চিঠি দিয়েছে, তাহলে তোর কি হবে বুঝতে পারছিস তো? মিথ্যে অপবাদ দিয়ে আমাকে ফাঁসিয়ে আপনার কি লাভ? হ্যাঁ, আপনি শিক্ষক, আপনার কাজ ভুলগুলো শুধরে দেয়া, অন্যায়ের প্রতিবাদ করা। তা না করে উল্টো আপনি আমাকে ফাঁসাতে চাচ্ছেন। কি বলে আমি তোকে ভাসাতে চাইছি? হ্যাঁ, তাই তো।
আপনি বলছেন স্যারের কাছে চিঠিটা দিয়ে আমাকে স্কুল থেকে বের করে দেবেন, যেখানে আমার কোনো দোষই নেই। সেখানে আমাকে বিনা দোষে সাজা পেতে হবে কেন? হ্যাঁ? এরপর ম্যাডাম আমাকে ঠাস ঠাস করে দুটো থাপড় মারলেন আর বললেন, আমার মুখে মুখে কথা বলিস? তোর সাহস তো কম না। দাঁড়া, এক্ষুনি তোর পরিবারের কাছে সব ফাঁস করে দিচ্ছি। তোর আপন নাম্বার বল। গালে হাত দিয়ে চুপ করে দাঁড়িয়ে আছি। এখন আমার রীতিমতো ভয় করছে, কারণ আব্বু এই সম্পর্কে জানতে পারলে আর আমাকে কোনো দিনও স্কুলে আসতে দেবে না। তাই আমি ম্যাডামকে বললাম, ম্যাম, কাজটা কিন্তু আপনি ঠিক করছেন না। শুধু শুধু অন্যের দোষগুলো আমার ঘায়ে চাপিয়ে দিচ্ছেন। কেন? আমি কি করেছি? কেন আমার সাথে আপনি এরকম করছেন বলুন? আমার দ্বারা যদি কোনো রকম ভুল হয়ে থাকে তো বলুন, আমি আমার ভুল শুধরে নিচ্ছি। এখানে আমার পরিবারকে টানবেন না। ওরা এই কথা জানতে পারলে আমাকে আর স্কুল আসতে দেবে না। আচ্ছা যা, ঠিক আছে, টানবো না তোর পরিবারকে, কিন্তু আমি যা বলবো তাই শুনতে হবে। তা না হলে এই চিঠিটা তোর আব্বুর হাতে চলে যাবে। না না ম্যাডাম, এমনটা করবেন না। আপনি যাই বলবেন আমি তাই শুনবো, তবুও আব্বু যেন কিছু জানতে না পারে। ঠিক আছে যা, এখন ক্লাস থেকে ব্যাগ নিয়ে আয়। ম্যাডামের কথা শুনে আমি বেশ অবাক হয়ে ওনার দিকে তাকালাম। জীবনে হয় এই প্রথম কোনো ম্যাডাম কোনো ছাত্রকে এইভাবে ব্ল্যাকমেল করে কাজ করাচ্ছে। আমি আর কিছু না বলে ওনার কথা মতো ক্লাস থেকে ব্যাগ নিয়ে আসলাম। তারপর ওনার পিছু পিছু হাঁটছি আর মনে মনে ওনাকে কলই দিচ্ছি। স্কুল থেকে বের হয়ে আমি আর ম্যাডাম দুজনে গেটের বাইরে দাঁড়িয়ে আছি। আমি কোনো কথা বলছি না, শুধু চুপচাপ ওনার কাণ্ড কারখানা দেখছি। এরপর উনি একটি রিক্সা দাঁড় করালেন। তারপর উনি রিক্সাতে উঠে বসলেন আর আমাকেও বসতে বললেন। কিরে, দাঁড়িয়ে আছিস কেন? ওঠ। না মানে ম্যাডাম, আপনার সাথে এক রিক্সাতে উঠবো, লোকজন খারাপ ভাবে ম্যাডাম। কি আর করার, বাধ্য হয়ে এই রিক্সায় চড়তে হলো। কোনো কথা বলবি না, চুপচাপ বসে থাক। কথা বললে একদম খবর করে ছেড়ে দেবো বলে দিলাম। আমার হাত ধরে গা ঘেঁষে কথাটা বললেন। আমি শুধু ভাবছি, কি হচ্ছে এসব আমার সাথে? এসব স্বপ্ন হতো যে ম্যাডামকে আজ প্রথম বোরখা পরা অবস্থায় দেখে ক্রাশ খেলাম, সেই আবার আমার সাথে এক রিক্সায় হাত ধরে বসে আছে। সবকিছু যেন স্বপ্নের মতোই লাগছে। কোনোদিন ভাবতে পারিনি যে মেয়েকে দেখে ক্রাশ খেলাম তার সাথে এক রিক্সায় বসতে পারবো। রিক্সাওয়ালা আপন মনে রিক্সা চালাচ্ছে আর ম্যাডাম আমার হাত ধরে কাঁধে মাথা রেখে বসে আছে। এরপর কেমন যেন সব গুলিয়ে যেতে লাগলো। তার মানে উনি কি আমাকে ভালোবাসে? যদি ভালো না বাসেন তাহলে এই মেয়ের চিঠি দেওয়ার এত কেন রেগে গেলেন? আর আমার সাথে এইভাবে রিক্সায় কেন বসে আছেন? কিছু তো একটা খটকা লাগছে, কিন্তু কি তা বুঝে উঠতে পারছি না। ম্যাডামের গলার শব্দ শুনে আমি ভাবনার জগৎ থেকে বাস্তবে ফিরলাম। যা, এখন নাম। মানে? আমি আর কিছু না বলে চুপ করে বসে রইলাম। আর ম্যাডাম আমার হাত ধরে চুপটি করে আমার ঘাড়ে মাথা দিয়ে শুয়ে আছে। ওনার এরকম ব্যবহার আমাকে খুব ভাবাচ্ছে। উনি আমার সাথে এরকম করছেন কেন? উনিও কি আমাকে ভালোবাসে? না, এটা কি করে সম্ভব? আমাদের তো শুধু আজকেই পরিচিত হলো, তাহলে উনি কিভাবে সম্ভব এটা? উনি যেভাবে আমার গা ঘেঁষে বসে আছে, মনে হচ্ছে আমি ওর স্বামী। এভাবে বেশিক্ষণ থাকলে আমি নিজেকে সামলাতে পারবো না, কন্ট্রোল করতে পারবো না। কিন্তু কি করব? কিছু বলতে গেলে তো ওনার ধমক খেতে হবে। আমি কি করব কিছুই বুঝতে পারলাম না। আমি ভয়ে ভয়ে ম্যাডামকে বললাম, ম্যাডাম একটু সরে বসুন প্লিজ। লোকে দেখলে কি ভাবে বলুন তো? কি আর ভাববে? লোকে বলবে জামাই আর বউ একসাথে ঘুরে বেড়াচ্ছে। কি বলছেন এসব? ম্যাডাম একটা দুষ্টে হাসি দিয়ে আবার আমার কাঁধে মাথা রাখলো। আমার কাঁধ থেকে ওনার মাথা সরানোর সাহস আমার নেই। আর যে হারে ম্যাডাম আমাকে কথা শোনাচ্ছে, আর বেশি কথা বললে ম্যাডাম আমাকে ফাঁসি দিয়ে দেবে। আমি আর কিছু না বলে চুপ করে বসে রইলাম। নিজেকে গালি দিতে লাগলাম, কেন যে ওই মেয়েটার হাত থেকে চিঠিটা নিতে গেলাম। চিঠিটা যদি না নিতাম তাহলে এভাবে ফাঁসতে হতো না। আর আজকালকার মেয়েগুলো পারেও বটে, সুন্দর ছেলে দেখলেই পিছু লেগে থাকে। দুদিন হলো স্কুলে গেলাম, এরই মধ্যে লাইক করে ফেলেছে। এই বয়সী মেয়েগুলো প্রেম প্রীতির কি বোঝে? হ্যাঁ, সব মেয়েগুলো বদের হাড্ডি। আরো নানান চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। হঠাৎ ম্যাডামের কথার শব্দ আমার কানে ভেসে আসলো। যা, এখন নাম। ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলাম। এবার আমি ওনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বললাম, মানে? কানে শুনতে পাস না? নামতে বলেছি তোকে। কেন? কেন মানে? পাশে তাকিয়ে দেখ, সব বুঝতে পেরে যাবি। ওনার কথা মতো পাশে দেখাতেই আমার চোখ ছানাবড় হয়ে গেল। নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না, তাই নিজের চোখ ভালো করে ডরে নিলাম। আবার তাকালাম, তাকিয়ে দেখি আমার বাড়ির গেটের সামনে। হায় আল্লাহ, এখন কি করব? এখন যদি কেউ দেখে ফেলে তখন আমার কি হবে? তখন আমি কি করব? আমার তো লেখাপড়া 12টা বেজে যাবে। এলাকার লোক সবাই আমাকে ভালো করে চেনে।
ভয়ে ভয়ে ভালো করে চারদিকে তাকালাম, কারণ দুপুরবেলা তো, তাই আর কি। কিন্তু ম্যাডাম আমার বাসা চেনে কিভাবে? তাহলে উনি কি আমাদের পরিচিত কেউ নাকি? যাই হোক, এখন এসব ভেবে কাজ নেই। ম্যাডাম আমার বাসায় আসলো কেন সেটাই জানতে হবে। আমি ম্যাডামের দিকে অসহায়ভাবে তাকালাম। ওনার চেক দেখে বুঝি উনি খুব খুশিতেই আছে। তার মানে কি উনি আমার আব্বুকে সত্যি সত্যি সব বলে দেবে? হায় আল্লাহ, আমাকে রক্ষা করো এই মেয়ের কাছ থেকে। কেন যে এই মেয়ে কপালে এসে জুটলো! এখন আমার ভয়ের মাত্রা আরো বেড়ে গেল। জানি না আব্বু এসব কথা শুনলে আমার কি হাল করবে। সব থেকে বড় কথা, আমি ওনার বড় ছেলে। এসব জানতে পারলে আব্বু খুব অপমান হবে। না, আর কিছু ভেবে লাভ নেই। আমাকে ম্যাডামকে যেভাবে হোক আটকাতে হবে, তা না হলে আবার আর পড়াশোনা করা হবে না। তাই ম্যাডামকে বিরক্ত সুরে বললাম, ম্যাডাম আপনি তো বলেছিলেন আব্বুকে কিচ্ছু বলবেন না, তাহলে বাসায় কেন নিয়ে আসলেন? প্লিজ ম্যাম, আপনাকে হাত জোর করে বলছি, আব্বুকে এসব কিচ্ছু বলবেন না। ম্যাডাম একটা অট্টহাসি দিয়ে বলল, ধুর পাগল, আভি তোমার আব্বুকে কিছু বলতে আসেনি, তোমাকে বাড়ির পৌঁছে দিতে এসেছে। আর হ্যাঁ, আমার কথা মতো যদি না চলো তাহলে তোমার আব্বুকে এই চিঠিটা দিব, মনে থাকে জানো। ম্যাডামের কথা শুনে একটা স্বস্তির নিঃশ্বাস নিলাম। কিন্তু ম্যাডাম আমাকে ক্লাস করাতে না দিয়ে বাসায় পৌঁছে দিলেন কেন? ম্যাডাম বললেন, কারণ যদি তুমি আজ সব ক্লাস করতে, তবে মেয়েগুলো ছুটির পর তোমার সাথে দেখা করতো আর তোমার কাছে তার প্রপোজের অ্যান্সার চাইতো, আর তুমি ওর সৌন্দর্য দেখে হ্যাঁ বলে দিতে, তাই তোমাকে বাসায় নিয়ে এসেছি। ম্যাডামের কথা শুনে অবাক দৃষ্টিতে তাকিয়ে আমি বললাম, কি বলছেন এসব? আমি কেন তার প্রপোজে রাজি হব? হবে হবে, সব ছেলেরাই এমন হয়, মেয়েদের দেখলে পেছনে পড়ে থাকে। অন্য ছেলেরা কেমন তা আমার জানা নেই, তবে আমি সবার থেকে আলাদা। আপনার মাথায় মনে হয় কোনো প্রবলেম আছে, তো সব ছেলেদের এরকম মনে করেন। ম্যাডামের অগ্নিমূর্তি মুখ দেখে আর কিচ্ছু বলার সাহস পেলাম না, তাই বাসায় চলে এলাম। আর ম্যাডাম রিক্সা নিয়ে চলে গেলেন। কি মেয়ে রে বাবা, কথায় কথায় থ্রেট দেয়। মনে হয় ম্যাডাম হাতে গন্ডগোল আছে, তা না হলে এত রাগি হয় কি করে? হ্যাঁ, ধুর, এত ভেবে লাভ নেই। পরে রুমের ভিতরে গেলাম, দেখি আম্মু বসে বসে স্টার জলসা দেখছে। আমাদের এই একটাই সমস্যা, সারাদিন স্টার জলসা। এই স্টার জলসার জন্য আমি ভালোভাবে মুভি দেখতেও পারি না। রিমোট ধরলেই আম্মু ঝাড়ি মেরে দেয়। আমি আম্মুর সামনে দিয়ে দাঁড়াতেই আম্মু বলে, কি রে, আজ এত তাড়াতাড়ি আসলি যে? শরীর ঠিক আছে তো? জি আম্মু, আমার শরীর একদম ভালো আছে। এমনি ভালো লাগছিল না, তাই চলে এসেছি। এখন কিছু খেতে দাও। এরপর আমি ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে খাবার খেয়ে টেবিলে এসে বসলাম। আচ্ছা শোন, তোর আব্বু তোর জন্য একটা টিউশনের ব্যবস্থা করেছে, আজ থেকে সেখানে পড়তে যাবি। আচ্ছা, আমি কোনো আপত্তি করলাম না, কারণ আমারও ইচ্ছে ভালোভাবে পড়াশোনা করার। আর টিউশনি করলে পড়াটা আরও ভালোভাবে পড়তে পারবো, রেজাল্টও ভালো হবে। তারপর খাওয়া দাওয়া করে এসে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ বিকেলে আম্মু এসে ডাক দিল, তাই উঠে ফ্রেশ হয়ে বের হয়ে পড়লাম টিউশনিতে যাওয়ার জন্য। আম্মুর থেকে ওই টিউশনের ঠিকানা আগেই নিয়ে নিয়েছে। তারপর আমি রিক্সা নিয়ে সোজা সেখানে গেলাম। একটা দোতলা বাড়ির সামনে গিয়ে নামলাম। ঠিকানা হিসেবে এটাই সেই বাসা। আমি বাসার ভিতরে ঢুকলাম। নিচতলায় একটা দরজায় লেখা ছিল, এখানে টিউশনি পড়ানো হয়। এরপর আমি দরজায় নক করলাম। নক করতে একটা পিচ্চি মেয়ে এসে দরজা খুলে দিল, আর আমাকে দেখে একটা মুচকি হাসি দিয়ে বলল, আসুন ভেতরে। অতঃপর আমি ভিতরে ঢুকে পড়লাম। দেখি ওই বোরকা পরা মেয়েটা একটা চেয়ারে বসে আছে। আমি ওনাকে থেকে থমকে গেলাম। অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে রইলাম। মনের ভিতর টান টান উত্তেজনা আরো বেড়ে গেল। সেই সাথে ভয়ে আমার গলা শুকিয়ে গেল, কারণ স্কুলে একদিনে এত ভয় দেখিয়েছে। এখানে না জানি কত ভয় দেখাতে পারে, আল্লাহ জানেন। মনে মনে শুধু একটাই প্রার্থনা করছি, হে আল্লাহ, তুমি আমাকে এই মেয়ের অত্যাচার থেকে বাঁচাও। হঠাৎ ম্যামের গলা আওয়াজ শুনে আমার ধ্যান ভেঙে গেল। হা করে কি দেখছো, এদিকে এসে বসো। বললাম, না মানে ম্যাডাম, আপনার কাছে কি আব্বু আমার টিউশনি ঠিক করেছে? হ্যাঁ, কেন? নাকি তোমার অন্য কোথাও টিউশনি করার ইচ্ছা আছে? না না ম্যাডাম, আমার এমন কোনো ইচ্ছে নেই। গুড বয়, এখানে এসে বসো। এরপর আমি ওনার কাছে গিয়ে টেবিলে বসলাম। এখানে আমাদের স্কুলের 7 থেকে 8 জন ছেলে ও মেয়ে পড়ে। আমি বই খুলে বসেছি। ম্যাডাম আমাকে প্যারাগ্রাফ মুখস্থ করতে দিয়েছে। আমার মধ্যে লজ্জা আর ভয় দুটোই কাজ করছে, যার কারণে কিছুতেই পড়তে পারছি না। ভয়ে গলাটা শুকিয়ে কাটা হয়ে গিয়েছিল। খুব পানির পিপাসা পেয়েছে। আমি এখানে কোনো পানির বোতল আনিনি। এখন কি করা যায়? ওনার কাছে চাইবো কিনা ভাবছি। ভাবতে ভাবতে একবার চেয়ে নিলাম। ম্যাডাম, একটা কথা বলার ছিল। কি কথা বলো? না মানে ম্যাডাম, আমার না একটু জল তেষ্টা পেয়েছে। আমাকে কি একটু জল খাওয়াবেন? পানি খাবে?
আচ্ছা আমার সাথে এসো। বলেই আমার হাত ধরে কিচেনে নিয়ে গেলেন। এতে আমি বেশ অবাক হয়ে গেলাম, কারণ উনি আমাকে পানি না দিয়ে হাত ধরে কিচেনে নিয়ে গেল। আসলে উনি কি চাচ্ছেন কিছুই বুঝতে পারছিলাম না। তখন কিচেনে গিয়ে ম্যাডাম আমাকে পানি দিলেন। আমি পানি খেয়ে দাঁড়িয়ে আছি। হঠাৎ ম্যাম আমার শার্টের কলার টেনে ধরে বললেন, এই শোনো, আমি তোকে এখানে এনেছি, যদি এখান থেকে অন্য কোথাও যাবার চিন্তা ভাবনা করিস তাহলে তোর 12টা বাজিয়ে দিব, দেখিস। ওনার কথা শুনে আমার সব কিছু গুলিয়ে যেতে লাগলো ধীরে ধীরে। মানে আম্মু তো আমাকে বললো আব্বু টিউশন ঠিক করেছে, তাহলে উনি আমাকে এখানে আনলো কিভাবে? কিছু তো একটা রহস্য আছে, কিন্তু সেটা কি আমাকে জানতে হবে। আর সেটা জানতে হলে ম্যাডামের কাছে থাকতে হবে। তাই ম্যাডামকে বললাম, ঠিক আছে ম্যাডাম, যাবো না। এরপর আবার ম্যাম আমার হাত ধরে কিচেন থেকে পড়ার টেবিলের কাছে নিয়ে আসলো। এখন সবার পড়া শেষ। আস্তে আস্তে সবাই ব্যাগ গুছিয়ে বের হতে লাগলো। আমিও ব্যাগ গুছিয়ে বের হতে ধরছিলাম, তখনই ম্যাডাম আমার হাত ধরে টান মেরে বসিয়ে দিল। আমি ভ্যাবাচাই খেয়ে গেলাম। সবাই বেরিয়ে গেল, আমাকে যেতে দিচ্ছে না কেন? তারপর ম্যাডাম আমাকে বলল, এই শোনো, আমার সাথে যাবে কেমন? মানে? মানে তুই কালকে সঠিক সময় রেডি হয়ে বাসার সামনে থাকবি, আর আমি তোকে স্কুল যাওয়ার সময় নিয়ে যাব, বুঝলি? কেন ম্যাডাম? আমি তো কোনো আর বাচ্চা ছেলে নই যে আমাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। আমি একাই যেতে পারবো, আপনাকে আসতে হবে না। চুপ, বেশি কথা বলবি না। যেতে বলেছি যাবে, বাস। আমি আর কোনো কথা শুনতে চাই না। যাব না। যাবি না মানে? তুই যাবে, তোর বাপ সহ যাবে। তাহলে ওনাকে নিয়ে যান, আমি যাব না। একটা চর বসিয়ে দিল আমার গালে। বেশি জোরে মারেনি, কিন্তু খুব জোরেই লেগেছে। নরম হাতের ছোঁয়া, স্যাকা খাওয়ার সম্ভাবনা বেশি। আমি গালে হাত দিয়ে চুপ করে রইলাম। আর ম্যাডাম বললেন, চিঠির কথা ভুলে গেছিস মনে হয়। চিঠির কথা শুনে বুকের ভিতর ভয় ঢুকে গেল। অতঃপর তিনি যা বললেন তাতে রাজি হয়ে রিক্সা নিয়ে বাসায় চলে এলাম। ফ্রেশ হয়ে মোবাইল একটু হাতে নিতেই গোদাগুদি করছিলাম। হঠাৎ দেখি রান্না নম্বর থেকে কল এলো। কলটা রিসিভ করলাম। হ্যালো। ওপাশ থেকে মেয়েলি কণ্ঠে ভেসে এলো, আই লাভ ইউ। সাথে সাথে ফোনটা হাত থেকে পড়ে গেল বিছানার উপর। ফোনটা তুলে দেখি ফোনটা কেটে গেছে। তাই আমি ফোন দিলাম। এ কি, ফোন তো বন্ধ তার। তাই আমি কয়েকবার দিলাম, কিন্তু ফলাফল একই, ফোন বন্ধ। চিনতে পড়লাম, কে এ মেয়ে? আর হঠাৎ করে আই লাভ ইউ বলার কারণটা কি? এ মেয়ে আমাকে চেনে নাকি? আরও নানান কথা, নানা রকম চিন্তা করতে করতে ডুব দিলাম ঘুমের দেশে। সকালে ঘুম ভাঙলো আম্মু ডাকে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে দাঁড়িয়ে রইলাম গেটের সামনে। অপেক্ষা করছি ম্যাডামের জন্য। হঠাৎ করে একটা বড় সাদা রঙের দামি প্রাইভেট কার আমার সামনে এসে দাঁড়ালো। গাড়ি থেকে একটা মেয়ে নামলো, দেখতে খুব সুন্দর। আমাদের স্কুলে ব্যাচ লাগানো তার পোশাকে। আমি বুঝতে পারলাম এই মেয়েটা আমাদের স্কুলের ছাত্রী। দেখতে বেশ সুন্দর আর মডার্নও বটে। খুব বড় লোকের মেয়ে মনে হচ্ছে। মেয়েটা আমার সামনে এসে দাঁড়ালো আর বলল, এসো, আমার সাথে এসো। সে আমার হাত ধরায় আমি বেশ অবাক হলাম। চিনি না জানি না, হঠাৎ এভাবে হাত ধরার মানে কি? আমি তার কাছ থেকে আমার হাত সরিয়ে নিলাম। সে আমার আরো কাছে আসলো আর রাগি লোক নিয়ে তাকিয়েছিল। আমি শুধু ব্যাবলার মতো ওর দিকে তাকিয়েছিলাম। কিছু বলার সাহস আমার নেই, কারণ আমি মেয়েদেরকে একটু বেশিই ভয় পাই। সাথে সাথে টাস করে আমার একটা চরের শব্দ শুনতে পেলাম। আমি ভয়ে গালে হাত দিলাম, কিন্তু আমার গালে কোনো ব্যথা হচ্ছে না। তার মানে আমার গালে পড়েনি। সামনের দিকে তাকিয়ে দেখি মেয়েটা গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। হায় আল্লাহ, ওকে আবার কি মারলো? পেছন থেকে কে যেন আমার হাতে একটা টান দিল। টান দেওয়ার কারণে আমি একটু পেছনে সরে গেলাম। তাকিয়ে দেখি বোরকাওয়ালি ম্যাডাম। স্তব্ধ হয়ে গেলাম। এখন কি করব? ম্যাডাম তো আমাকে আস্ত খেয়ে ফেলবেন। যে রাগী মেয়ে, আমাকে কোনো মেয়ের সাথে কথা বলতে দেখলেই হলো। আমার 12টা বাজিয়ে ছাড়বে। ম্যাডাম আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আমার আর বুঝতে বাকি রইল না যে উনি এখন তার রাগটা আমার উপর দিয়ে ছাড়বে। ভয় জড়ানো কণ্ঠে ম্যামকে বললাম, ম্যাম, ম্যাডাম আপনি এখানে? চুপ, একদম চুপ। আগে ওর খবরটা নিয়ে নেই, দাঁড়া। আমি চুপ করে রইলাম। কথা বলতে গেলে হয়তো এই চরটা আমার গালে পড়বে, তাই চুপ করে রইলাম। ম্যাডাম মেয়েটির সামনে গিয়ে দাঁড়ালো। মেয়েটি অনেক ভয় পেয়েছে, তাই গালে হাত দিয়ে মাথা নিচু করেছিল। ম্যাডাম মেয়েটিকে বলল, কি রে, তুই এখানে কি করছিস? আর তোর সাহস কি করে হয় ওর হাত ধরার? মেয়েটি কাঁদো কাঁদো গলায় ম্যাডামকে বলল, না মানে ম্যাডাম, ও এইখানে দাঁড়িয়েছিল, তাই ভাবলাম ওকে লিফট দিই, তাই হাত ধরেছিলাম। আবার যদি তুই ওর হাত ধরার চেষ্টা করিস তাহলে তোর খবর আছে। যাই স্কুলে যা। মেয়েটি আর কোনো কথা না বলে গাড়িতে উঠে চলে গেল। এরপর খেয়াল করলাম ম্যাডাম আমার দিকে তাকিয়ে আছে, তাই আমি মাথা নিচু করলাম। এরপর ম্যাডাম আমার হাত ধরে বলল, চলো।
ম্যাডামের কথা শুনে আমি আকাশ থেকে পড়লাম মনে হলো। কি হলো ম্যাডামের? ম্যাডাম বকা দিলেন কেন? বকা দিল না কেন? হ্যাঁ, উল্টো আরো রোমান্টিক ভাব দেখাচ্ছে। হ্যাঁ, কোনো কথা বললাম না। ম্যাডাম আমাকে নিয়ে রিক্সায় চলো। এরপর রিক্সাওয়ালা আপন মনে রিক্সা চালাচ্ছে, আর এদিকে ম্যাডামের রোমান্টিক ভাবটাও একটু একটু বাড়ছে। ম্যাডাম আমার হাতটা শক্ত করে ধরলেন আর আমার ঘাড়ে মাথা রাখলেন। একটু পর বললেন, ওই মেয়েটাকে তোমার ভালো লাগে? একটু আগে যে মেয়েটির সাথে কথা হলো। আমি চুপ করে রইলাম, কারণ ভেবেচিন্তে উত্তর দিতে হবে, নাহলে আবার উল্টো কিছু হয়ে যেতে পারে। তাই আমি বললাম, মোটামুটি ভালোই দেখতে। কি বললে? কই কিছু না তো। তুমি কি জানো ওই মেয়েটা কে? না। ওই মেয়েটা হচ্ছে মিমি, যে তোমাকে তার বান্ধবীকে দিয়ে তোমাকে চিঠিটা দিয়েছিল। ও তাই? বেশি কিছু বললাম না, শুধু ম্যাডাম আমাকে বললো আমি যেন ওর থেকে দূরে দূরে থাকি। আমি শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ সুযোগ জবাব দিলাম। বেশ কিছুক্ষণ পর স্কুলে এসে নামলাম। অবশ্য ম্যাডামই ভাড়াটা দিয়েছেন। আমি ভেতরে যেতে লাগলাম আর ম্যাডাম বলেন, দাঁড়াও। আমি দাঁড়িয়ে গেলাম। ম্যাডাম এসে আমার সামনে মুখ বরাবর এসে দাঁড়ালেন। প্রথমে আমার মাথার চুলগুলো ঠিক করে দিয়ে বলেন, কি অবস্থা করেছো চুলগুলোর? হ্যাঁ, একদম বাদরের মতো লাগছে। চুলগুলো ছোট করে কেটে আসবে কেমন? আমি এটা মুচকি হাসি দিয়ে মাথা নাড়িয়ে ক্লাসে চলে আসলাম। ক্লাসে বসে আছি। ক্লাস শুরু হতে এখনো অনেক সময় বাকি আছে, তাই আমি বসে বসে ম্যাডামের দেয়া পড়াগুলো রিভাইজ দিচ্ছিলাম। এমন সময় পাশ থেকে আমাকে কেউ একজন ডাকছিল, এমনটা মনে হচ্ছিল। তাই পাশে তাকালাম, দেখি জানালায় সেই নুসরাত জাহান মিমি নামের মেয়েটা আমাকে ডাকছে। আমি বললাম, কি? পাশেই ম্যাডামদের অফিস রুম। তাই আমি নুসরাতকে বললাম, কি হয়েছে? সে কিছু না বলে আমার দিকে একটা কাগজ ছুঁড়ে মারল আর দৌড়ে চলে গেল। আমি বোকা সেজে বসে রইলাম। আজকালকার মেয়েরা দেখি যখন তখন কাগজ ছুঁড়ে মারে, মানতে হবে এখনকার নারী সমাজের অনেক উন্নতি হয়েছে। চিঠিটা খুলে তাড়াতাড়ি পড়তে শুরু করলাম। খুব বেশি কিছু লেখা ছিল না, তাতে লেখা ছিল, আমার প্রশ্নের উত্তর চাই, আমাকে ভালোবাসবে কি না, আজকের মধ্যে উত্তর চাই। স্কুল ছুটির পর লেকের পাড়ে ওয়েট করবো তোমার জন্য। এইটুকুই লেখা ছিল। কি আর বলবো, কিছু বলার নেই। মেয়েরাও জোর করে ভালোবাসা আদায় করে নিতে জানে। একটা পিচি মেয়ে যে তা জানে, সেটা তার জানা ছিল না। আরে বাবা, ভালোবাসা কি হাতের মোয়া নাকি? হ্যাঁ, যে চাইলে দিয়ে দেবো? দুজনের মনের টান থাকতে হবে, একে অপরের প্রতি বিশ্বাস থাকতে হবে, তবেই না ভালোবাসার মূল্যটা পাবে। এই পিচ্ছি মেয়েগুলো কি এসবে কিছু বোঝে? তাই চিঠিটা মুছড়ে ফেলে দিলাম ময়লা ফেলা ঝুড়িতে। ক্লাস শুরু হয়ে গেছে। ম্যাডাম ক্লাসে আসলো। আজকে ম্যাডামকে আরো বেশি সুন্দর লাগছে। কালো রঙের বোরখাতে সত্যি অপরূপ সুন্দর লাগছে। যদি বোরখার তলে থাকা মায়াবী মুখখানা দেখতে পারতাম, তবে নিজেকে ভাগ্যবান মনে হতো, কারণ উনি আমার ফার্স্ট ক্লাস। আর ক্রাশকে দেখার সৌভাগ্য হয় কজনের? হ্যাঁ। একটু পর ক্লাস আরম্ভ হলো। সবাই মনোযোগ দিয়েই পড়ছে, শুধু আমার মনোযোগ ম্যাডামের দিকে। বারবার চোখে ম্যাডামের দিকে তাকাচ্ছিলাম। ম্যাডাম হয়তো সেটা বুঝতে পেরেছে, কিন্তু আমাকে কিচ্ছু বলো না। আজ সব ক্লাস ভালোভাবে মনে হয়, কারণ আজকে ম্যাডামের বকা শুনতে হয়নি। একটু পর ক্লাসে প্রিন্সিপাল স্যার এলেন আর বলেন, তোমরা সবাই আমার কথা মনোযোগ দিয়ে শোনো। তোমাদের সবার জন্য আনন্দ ভ্রমণের ব্যবস্থা করা হয়েছে। যারা যারা অংশগ্রহণ করতে চাও, তারা অফিস কাউন্টারে পর্যাপ্ত ফি জমা দিয়ে দিও। এই শুক্রবার সকালে আমরা সবাই রওনা দিব। সময় ও জায়গা তোমাদের সবাইকে পরে বলে দেওয়া হবে। স্যারের কথা শুনে সবাই খুশি হলো। সবাই আনন্দে হইচই করা শুরু করে দিল। আমার পাশে বসে থাকা একটা ছেলে, নাম সিয়াম, সে আমাকে বলল, তুমি কি আমাদের সাথে যাবে? খুব মজা হবে। যাব। অতপর স্যার চলে গেল। সবাই পড়ায় মনোযোগ দিল, আমিও মনোযোগ দিলাম। হঠাৎ ম্যাডাম আমার সামনে এলো। আমি চমকে গেলাম। ম্যাডাম আমাকে বলেন, হ্যাঁ যাব। ওকে, আজকে ছুটির পর বাসায় যেতে হবে না, সোজা আমার সাথে যাবে। ছুটির কথা বলতেই আমার নুসরাত মানে মিমির কথা মনে পড়ে গেল। মিমি তোমাকে দেখা করতে বলেছিল। তাই এসব ভেবে ম্যাডামকে বললাম, ম্যাডাম আমার ছুটির পর বাসায় কাজ আছে, আমাকে বাসায় যেতে হবে। মিথ্যে বললাম, আসলে আমার কোনো কাজ নেই। এরপর ম্যাডাম আমাকে আর কিচ্ছু বললেন না, তিনি তো চেয়ারে গিয়ে বসলেন। আমি ভাবছি আজকে ম্যাডাম এত ভালো হয়ে গেল কি করে? হ্যাঁ, আমাকে কিছু বলছে না কেন? আমি যাই বলছি ম্যাডাম সব মেনে নিচ্ছে। অতপর স্কুল ছুটি হলো। স্কুলের পাশেই লেক আছে। ব্যাগ গুছিয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম লেকের পাড়ে। সেখানে আগে থেকেই মিমি উপস্থিত ছিল। আমি যেতেই মিমি আমাকে বলল, এদিকে এসো। হাত ধরে গাছের কোণে নিয়ে গেল। বলো কি বলবে? মিমি আমাকে ধাক্কা দিয়ে গাছের সাথে ঠেকিয়ে দিল। আমি হকচকিয়ে গেলাম। সে ধীরে ধীরে আমার মুখের সামনে আসতে লাগলো। ওর গরম নিঃশ্বাস আমার মুখের উপর পড়ছে। হঠাৎ মিমি আমাকে জড়িয়ে ধরে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। আমিও নিজেকে সামলাতে পারিনি। মিমির হাতে নিজেকে সঁপে দিলাম।
নিজেকে সামলাতে না পেরে মিমিকে জড়িয়ে ধরলাম। মিমি আমার ঠোঁটগুলো চুষতে লাগলো। এমন সময় মিমি আমাকে ছেড়ে দৌড়ে পালালো। ও আমাকে ছাড়তেই আমার হাঁপানি শুরু হয়ে গেল। কিন্তু মিমি এভাবে পালালো কেন? হঠাৎ করে কেউ আমাকে পেছন থেকে টান মারলো। আমি ভাবলাম হয়তো মিমি, কিন্তু না। চোখ মেলে তাকানোর আগেই ঠাস ঠাস করে দুটো চড় বসিয়ে দিল গালে। কানের নিচে চিনচিনে ব্যথা অনুভব করছে। খুব জোরে দিয়েছে চড় দুটো, কিন্তু মালুকে। তাই আমি সামনে তাকিয়ে দেখি মিমি দাঁড়িয়ে আছে, আর তার হাত ধরে আছে বোরখাওয়ালি ম্যাডাম। ভয়ে আমার হাঁটু কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। এখন না জানি কি করে বসে আল্লাহ জানেন। ম্যাডামের চোখ দুটি রক্তবর্ণ লাল বর্ণ ধারণ করেছে। ওনার চোখের দিকে তাকিয়ে আমার ভয় আরো দ্বিগুণ বেড়ে গেল। মনে মনে শুধু একটাই প্রার্থনা করছি, এই মেয়ের হাত থেকে রক্ষা করো খোদা। আর জীবনে এমন ভুল হবে না, শুধু শেষবার রক্ষা করো। ম্যাডাম মিমির হাত ছেড়ে দিয়ে মিমিকে বলল, মিমি তুই বাসায় যা, আর কালকে তোর আব্বু আম্মুকে আমার সাথে দেখা করতে বলবি। মিমির দিকে চেয়ে দেখি সে ভয়ে কান্না করে দিয়েছে। মিমি কান্না করলে মিমিকে বেবিদের মতো লাগে। মিমি কান্নামাখা কণ্ঠে বলল, প্লিজ ম্যাম, আমাকে যা শাস্তি দেবার দেন, তবু আমার আব্বুকে কিছু বলবেন না। তিনি জানতে পারলে আমাকে আর স্কুলে আসতে দিবে না। আমি আপনার দুটি পায়ে ধরে বলছি ম্যাম, প্লিজ ম্যাম, একটি বার সুযোগ দেন। আমি আর ওর সামনে যাব না। এই শেষবার তোমাকে মাফ করলাম। ফের যদি তোমাকে ওর আশেপাশে দেখি তাহলে তোমার আর রক্ষা নেই। যাও, এখন বাসায় যাও। এরপর মিমি চলে গেল। এখন আমার কি হবে? ম্যাডাম যে আমার দিকে তেড়ে আসছে, এখন মনে হয় আমাকে আস্ত ঘিরে খাবে। ভাবছি পালালে কেমন হয়, কিন্তু কি লাভ, পরে আমারই বেশি ক্ষতি হতে পারে। ম্যাডাম আমাকে রাগী গলায় বলল, এই তো জরুরি কাজ, তাই না? চুপ করে থেকে বার পাবি না। তখন আমি মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম। ম্যাডাম তখন ব্যাগ থেকে ফোনটা বের করলো। এটা কি দেখেছিস? আমি সামনের দিকে তাকাতেই আমার চোখ কপালে ওঠার মতো অবস্থা, কারণ ম্যাডাম সবকিছু ভিডিও করে রেখেছে। এখন আমার বাঁচার মতো কোনো উপায় নেই। অসহায়ের মতো করুণ অবস্থা আমার। করুণ দৃষ্টিতে ম্যাডামের দিকে তাকিয়ে বললাম, এটা কেন করলেন ম্যাডাম? আমার তো কোনো দোষ ছিল না, সব দোষ ওই মেয়েটাই করেছে। কেন শুধু শুধু আমাকে ফাঁসাচ্ছেন? তোকে না বলেছিলাম ওর থেকে দূরে দূরে থাকবি? আর আজকে তোকে জিজ্ঞাসা করলাম আমার সাথে যাবি কিনা। তুই মিথ্যা বলেছিস, তাই এমনটা করেছি। এখন বল, তোকে কি শাস্তি দেওয়া উচিত? যা খুশি করেন। রাগ দেখিয়ে চলে এলাম ওখান থেকে। ম্যাডাম ওখানে দাঁড়িয়েছিল। বাসায় এসে খেয়ে দেখি দিলাম একটা ঘুম। এর পরের দিন আর স্কুলে যাইনি। ভালো লাগছিল না স্কুলে যেতে, কোচিং করতে যাইনি। আমাকে আজকেই যেতে হবে, কারণ সবাই আনন্দ ভ্রমণে বের হবে। তাই আমি সকাল সকাল রেডি হয়ে স্কুলে গেলাম। আজ ম্যাডামকে কোথাও দেখিনি। স্যাররা সবাই ব্যস্ত। অনেক ছেলেমেয়েরাই আনন্দ ভ্রমণে যাওয়ার জন্য সেজে গুজে এসছে। দুটো বাস আনা হয়েছে। আমি আগে থেকে বাসে বসে মোবাইল বের করে গান শুনছিলাম। পুরো বাস ফাঁকা, এমনকি ড্রাইভারও নেই, কারণ বাস ছাড়বে আরো 2 ঘন্টা পর। আমি জানালার ধারে সিটে বসে আছি, আর সবাই মাঠে গল্প করছে। সবাই হাসি খুশি। হঠাৎ ম্যাডাম বাসে উঠলেন। হয়তো আগে থেকেই ম্যাডাম আমাকে বাসে উঠতে দেখেছে। আমি তেমন একটা পাত্তা দিলাম না। ম্যাডাম কালো রঙের একটা বোরখা পরেছে, দেখতে খুব সুন্দর লাগছিল। তাতে আমার কি? আমি অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলাম। ম্যাডাম এসে আমার পাশের সিটে গা ঘেঁষে বসতে বসতে বললেন, কি জিসান সাহেব, রাগ করেছেন? ওই কুত্তা, কথা বল, না হলে থাপ্পড় দিয়ে দাঁত ফালাই দিব। আমি চুপ করে আছি। আমি তবুও চুপ। ম্যাডাম এবার সহ্য করতে না পেরে আমার হাতে ধুমধাম করে কিল ঘুষি মারতে লাগলো। বলেন তো, ওনার নরম হাতের ঘুষি খেতে কার না ভালো লাগবে? আমার হাসি পাচ্ছিল। আমি আমার হাসি আটকাতে না পেরে হেসে দিলাম। ম্যাডাম আরো বেশি রেগে গেলেন। ম্যাডাম উঠে যেতে ধরছিল, হঠাৎ ওনার হাত ধরে টান নিলাম। কিন্তু কেন হাতটা টান মারলাম তা আমি জানি না। নিজের অজান্তেই হাতটা চলে গেল। ম্যাডাম চাল সামলাতে না পেরে আমার বুকের উপর পড়ে গেল। তাই দেখে ম্যাডাম লজ্জায় চোখ বন্ধ করে ফেললেন। খুব মায়াবে লাগছিল ম্যাডামকে তখন। ওনার হালকা গরম নিঃশ্বাসটা আমার উপর পড়ছিল, তা আমি অনুভব করতে পারছিলাম। ম্যাডামের কপালের সাথে আমার কপাল থেকেই অনেকক্ষণ ম্যাডামকে জড়িয়ে ধরেছিলাম। এক অজানা ঘোরের মধ্যে ছিলাম দুজনে। কয়েক মুহূর্তের জন্য ম্যাডামের শরীরের সুবাস আমাকে পাগল করে দিচ্ছিল। হঠাৎ ম্যাডাম নিজেকে জোর করে ছাড়িয়ে নেয় আর দৌড়ে পালায়। আমার আর বুঝতে বাকি রইল না ম্যাডাম লজ্জা পেয়েছে। আমিও তখন এইসব কথা ভেবে একটা মুচকি হাসি দিয়ে বাস থেকে নেমে পড়লাম। ম্যাডাম অফিস রুমে, আর আমি ক্লাসমেট সিয়ামের সাথে কথা বলছিলাম। এমন সময় ম্যাডাম ডাক দিলেন। আমি তাড়াতাড়ি গিয়ে ম্যাডামের সামনে দাঁড়ালাম, আর কিছুক্ষণ আগের কথা ভেবে হাসছিলাম। ম্যাডাম সেটা ভালোভাবে লক্ষ্য করলেন। এরপর ম্যাডাম বললেন, আজকে মিমিও আমাদের সাথে যাবে।
তুই ওর থেকে দূরে দূরে থাকবি, তা না হলে এই ভিডিওটা ও চিঠিটা সোজা তোর বাবার হাতে চলে যাবে, মনে থাকে জানো? ঠিক আছে। যা গিয়ে গাড়িতে বস, আর কিছুক্ষণ পর গাড়ি ছাড়বে। তারপর আমি গাড়িতে বসলাম। কিছুক্ষণ পর সবাই আসলো। সবাই সবার সিটে বসে পড়েছে, কিন্তু মিমিকে দেখতে পাচ্ছি না কেন? অন্য বাসে বসেছে হয়তো। কিছুক্ষণ পর ম্যাডাম আসলেন, এসে আমার পাশের সিটে বসে পড়লেন। এ কি, ম্যাডাম আমার পাশে বসছেন কেন? তো কি হয়েছে? কিছু না, তবে স্যারেরা দেখি খারাপ ভাববে। ভাবুক, তাতে আমার কি, তুই চুপচাপ বসে থাক। আমি আর কথা বাড়লাম না, চুপ করে বসে রইলাম। বাস ছেড়েছে, গন্তব্য কুয়াকাটা। সবাই খুব খুশি। সারা রাস্তায় ম্যাডাম আমার সাথে অনেক কথা বললেন, অনেক মজা হলো। ম্যাডামের সাথে আজ প্রথম ফ্রিভাবে কথা বললাম। অতঃপর 3টা বাজে সবাই কুয়াকাটা এসে পৌঁছালাম। সবাই নেমে গেছে, ঘোরাফেরা করছে, শুধু আমি আর ম্যাডাম নামিনি। ম্যাডাম নামবেন না? তুই নামবি না? নামবো তো, চলেন। অতঃপর ম্যাডাম আর আমি নামলাম। ম্যাডাম আমার হাত ধরে আসছে। আমি অবাক দৃষ্টিতে ম্যাডামের দিকে তাকিয়ে আছি। ম্যাডাম কিচ্ছু বলছেন না, চুপ করে আছেন। এরপর হাঁটতে হাঁটতে আমরা একটা বাগানের ধারে চলে এলাম। খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে বাগানে। এই জিসান, দেখ দেখ, বাগানের গোলাপ ফুলগুলো কত সুন্দর, তাই না? সত্যি খুব সুন্দর। দিচ্ছি, দাঁড়ান। বাগান থেকে 3টা সুন্দর গোলাপ ফুল তুলে আনলাম। এই নেন। এইভাবে দিলে নেব না। তাহলে কিভাবে দেব? হাঁটু গেড়ে দিবে, যেভাবে ছেলে মেয়েদের প্রপোজ করে সেইভাবে। কেন কেন? ওইভাবে কেন দেব? আমি তো আর আপনাকে প্রপোজ করছি না, তাই না? এত কিছু বুঝি না, যেইভাবে দিতে বলেছে সেইভাবে দিবি, ব্যাস। ধুর, আপনি শুধু আমার সাথে রাগ দেখেন কেন? দিবি কিনা বল। দিচ্ছি তো। পরে হাঁটু গেড়ে ম্যাডামের হাতে বাড়িয়ে দিলাম। এই সুন্দর ফুটন্ত ফুলগুলো শুধু আপনার জন্য। দয়া করে ফুলগুলো নিয়ে আমাকে ধন্য করুন ম্যাডাম। ম্যাডাম ফুলগুলো নিয়ে বললেন, তুমি একেবারেই কাঁচা, কিছুই বুঝো না দেখছি। আপনি আছেন তো আমাকে শিখিয়ে দেওয়ার জন্য? চলো হাঁটা যাক। ম্যাডাম আবার আমার হাত ধরে হাঁটা শুরু করলো। আমরা সবাই আগের জায়গায় এক হলাম। মিমিও দেখলাম টেবিলে বসে আছে, আমার দিকে কয়েকবার তাকিয়েছে। তাই দেখে ম্যাডাম আমাকে বলল, খবরদার, ওর সাথে যদি কথা বলার চেষ্টা করো তো তোমার কপালে খারাপই আছে। আমি ভয়ে আর কিচ্ছু বললাম না, শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। পরে ম্যাডাম স্যারদের ওইখানে গেল। আমি সেখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। রাস্তার ওই পাশে একটা ফ্লেক্সি নোটের দোকান দেখা যাচ্ছে, যাই সেখান থেকে ফ্লেক্সি করে আসি। হাঁটা দিলাম। ম্যাডাম পেছন থেকে ডাক দিলেন, কই যাও? একটু আসছি ম্যাম। পাশে দেখাতে দেখি একটা সাদা রঙের কার আমার দিকে এগিয়ে আসছে। আমি সরে দাঁড়ানোর আগেই গাড়িটা আমাকে ধাক্কা দিয়ে চলে যায়। সাথে সাথেই আমি মাটিতে পড়ে গেলাম। চোখ দুটো আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। জ্ঞান হারিয়ে ফেললাম আমি। এরপর কি হলো আমার আর কিছুই মনে নেই। যখন আমার জ্ঞান ফিরল তখন চোখ মেলে তাকিয়ে দেখি আমি একটা রুমের মধ্যে একটা বেডে শুয়ে আছি। হাতে অনেক ব্যথা অনুভব হচ্ছে। ডান হাত পুরোটাই ব্যান্ডেজ করা। সব শিক্ষার্থীরা আমাকে দেখতে এসছে। আশেপাশে ভালোভাবে তাকিয়ে দেখি এটা একটা হোটেল। ম্যাডাম আমার পাশে বসে আছে। বাইরে স্যারেরা সব স্যারেরা এখানে উপস্থিত আছে। আমি উঠে বসলাম। আরে আরে, উঠে বসছো কেন? প্লিজ শুয়ে থাকো। না ম্যাম, আমি ঠিক আছি। মাঝখান থেকে হেড স্যার এসে আমার পাশে বসলেন। এখন কেমন লাগছে? ভালো। সরি স্যার, আমার জন্য আপনাদের আজকের দিনটা আনন্দটা মাটি হয়ে গেল। আরে দূর বোকা ছেলে, আগে মানুষের জীবনের সুস্থতা দরকার, তারপর জীবনে আনন্দ দরকার। সুস্থ না হলে তুমি কেমন করে আনন্দ করবে? ডাক্তার বলেছে তুমি 2-3 দিন এর মধ্যে সুস্থ হয়ে যাবে। এরপর আমি আর কিছুই বললাম না। স্যার সব ছাত্রছাত্রীদের নিয়ে বাইরে চলে গেল। শুধু ম্যাডাম গেলেন না, আমার পাশে বসে রইলেন। ম্যাডামকে বললাম, আপনি যাবেন না? তোমাকে রেখে আমি কি করে যাবো বলো? কেন আমাকে রেখে আপনি যাবেন না কেন? কারণ তোমার এই অবস্থার জন্য আমি দায়ী, তাই তোমার খেয়াল রাখার দায়িত্ব আমারই। আমি তো বাচ্চা ছেলেটা, কিভাবে নিজে দায়িত্ব নিতে হয় তা আমি জানি। যান, গিয়ে সবার সাথে আনন্দ করুন। আমি চাই না আমার জন্য আপনার আনন্দটা মাটি হয়ে যাক। আমি এখানেই থাকবো, কোথাও যাব না। তুমি চুপ করে থাকো, আমি এখন তোমাকে আমার হাত দিয়ে খাবার খাইয়ে দিব। ম্যাডামের কথা শুনে নিজের অজান্তেই আমার মুখে হাসি ফুটে উঠল।
ফার্স্ট ক্লাসের হাতে খাবার তুলে খাওয়ার ভাগ্য কজনের হয়। এখন আমার নিজেকে লাকি মনে হচ্ছে। ম্যাডাম ফল কাটায় ব্যস্ত, কিন্তু আমার ফল খেতে ভালো লাগে না। তাই ম্যামকে বললাম, ম্যাম আমি এগুলো খাবো না। এসব না খেলে শরীরে শক্তি আসবে কি করে? ডাক্তার এগুলো বেশি বেশি করে খেতে বলেছে তোমাকে। বললে এগুলো আমি খাবো না। আচ্ছা ঠিক আছে, বিরিয়ানি খাবে? আজকে তো সবাইকে বিরিয়ানি খাওয়ানো হয়েছে। চলবে ম্যাম। অতপর ম্যাডাম তার ব্যাগ থেকে একটা টিফিন বক্স বের করলেন। ওটাতেই বিরিয়ানি রাখা ছিল। চামচ দিয়ে তুলে আমাকে খাইয়ে দিতে লাগলো। খাওয়া দাওয়া শেষ। ম্যাডাম বললেন, এখন এই ওষুধটা খেয়ে রেস্ট নাও। আচ্ছা। খাওয়া দাওয়া পর্ব শেষ হলে আমি শুয়ে আছি, উঠতে পারছি না, হাতে একটু বেশি ব্যথা করছে। তখন ম্যাডাম আমাকে বললেন, আচ্ছা জিসান, তোমার খুব ব্যথা লেগেছে তাই না? বেশি না, একটু পরে ঠিক হয়ে যাবে। সরি, আমাকে মাফ করে দাও। তোমার ভুলের জন্য তোমাকে এত কষ্ট সহ্য করতে হচ্ছে। আরে কিছু হবে না তো ম্যাডাম। আচ্ছা তুমি শুয়ে থাকো। এরপর আমি শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর আমার চোখ জোড়া বন্ধ হয়ে গেল। ঘুমিয়ে পড়লাম আমি। হঠাৎ কেমন জানি শরীরটা গরম গরম লাগছে। শরীরে ব্যথা পাওয়ার কারণে জ্বর জ্বর অনুভব হচ্ছে। বিড়বিড় করছি, এটা ওটা কি আবল তাবল বলছি, নিজেও জানি না। ঝাপসা ঝাপসা চোখে দেখছি ম্যাডাম আমার কপালে জলপট্টি দিয়ে দিচ্ছে। তখন আমার কপালে একটু ঠান্ডা অনুভব হচ্ছিল। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আমার। ঘুমিয়ে গেলাম আবার। খুব সকালে সূর্যের আলো আমার মুখের উপর পড়তে আমার ঘুমটা ভেঙে গেল। চোখ মেলে দেখি ম্যাডাম আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। আমি আটকে উঠলাম, কারণ কেউ জানলে আমাদেরকে খারাপ ভাববে। তাই আমি ম্যাডামের মাথা ওপর থেকে সরানোর চেষ্টা করতে লাগলাম, কিন্তু ম্যাডাম ঘুমের ঘুরে আরো শক্ত করে আমাকে জড়িয়ে ধরলেন। আমি উঠতে চেষ্টা করলাম, কিন্তু ম্যাডাম এমনভাবে জড়িয়ে ধরেছে যে আমি কিছুতেই উঠতে পারলাম না। শুয়ে রইলাম আমিও। এখন ম্যাডাম আমার বুকের মধ্যে শুয়ে আছে, আর আমার মনের মধ্যে একটা অন্যরকম উত্তেজনা কাজ করছে। সেটা হচ্ছে ম্যাডামের নিকাব খুলে ম্যাডামের মুখটা দেখার উত্তেজনা। নিজের মনকে কোনোভাবে বোঝাতে পারছিলাম না, তাই সিদ্ধান্ত নিলাম ম্যাডামের চেহারার নিকাবটা একটু তুলে দেখার। তাই ধীরে ধীরে হাতটা ম্যাডামের মুখের কাপড়ের দিকে বাড়ালাম। প্রথমবার আর দ্বিতীয়বার সাহস পেলাম না, তাই হাতটা ফিরিয়ে আনলাম। তৃতীয়বার যখন ম্যাডামের মুখের কাপড়টা যেই প্রায় তুলবো, ঠিক তখনই ম্যাডাম লাফ দিয়ে উঠে বসলেন। আমি বেড়ে গেলাম। এখন কি করি? ম্যাডাম আমাকে আসতে গেলে খাবে এখন। ম্যাডাম ওনার মুখের কাপড়টা ভালো করে বেঁধে দিলেন, কারণ আমি একটু এলোমেলো করে দিয়েছিলাম। তারপর ম্যাডাম বিছানা থেকে উঠে গেলেন। আশ্চর্যজনক ব্যাপার হলো, ম্যাডাম আমাকে কিছুই বললেন না। আমি ম্যাডামের দিকে তাকিয়ে রইলাম অবাক হয়ে। পরে ম্যাডাম ওয়াশরুমে চলে গেলেন। ভাবছি ম্যাডাম আমাকে কিছুই বললো না কেন। কাল আমার জ্বর এসেছিল, ম্যাডাম সারা রাত আমার সেবা করেছেন, মাথায় জলপট্টি দিয়ে দিয়েছেন। কিন্তু কেন ওসব করছেন উনি? কেন? তাহলে কি উনি আমাকে ভালোবাসে? যদি ওনার মনে সত্যি আমার জন্য জায়গা হয়ে থাকে, তাহলে যেভাবে হোক, যে করে হোক, জেনে দম নেবো আমি। কিছুক্ষণ পর ম্যাডাম ফ্রেশ হয়ে বাইরে এলেন। আজকে ম্যাডামকে খুব সুন্দর লাগছে। নেভি ব্লু কালারের বোরকা পরেছে, খুব মানিয়েছে ম্যাডামকে। ম্যাডাম আমাকে বললেন, ফ্রেশ হবে না? হব তো। তুমি উঠে ফ্রেশ হয়ে এসো, আমি তোমার জন্য নাস্তার ব্যবস্থা করছি। অতপর আমি বিছানা থেকে উঠে পড়লাম। পা দুটো ফ্লোরে হাঁটতে গিয়েই হোঁচট খেয়ে পড়ে গেলাম। ম্যাডাম আমার হাত ধরে বললেন, আমার কাছে হাতটা রেখে উঠো আগে। পরে আমি ওনার কাঁধে হাত দিয়ে উঠে দাঁড়ালাম। উনি আমাকে ওয়াশরুম অব্দি পৌঁছে দিলেন আর বললেন, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো, আমি তোমার জন্য নাস্তা রেডি করছি। আচ্ছা। এরপর ম্যাডাম চলে গেল, আর আমিও কিছুক্ষণের মধ্যে বের হয়ে এলাম। ম্যাডাম আমার হাতে হাত ধরে খাবার টেবিলে নিয়ে গিয়ে বসালেন। এরপর নিজের হাতে তুলে খাইয়ে দিলেন। খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো। আমি আর ম্যাডাম হাঁটতে বের হবো বাইরে, আর সবার সাথে দেখা করতে হবে। সবাই নয়তো চিন্তা করবে। কিছুক্ষণ পর বাকি স্যার ম্যাডামদের সাথে দেখা করলাম। কথা বলার পর ম্যাডাম আমার কাছে আসলেন আর বললেন, চলো আমরা ওই দিকটা থেকে হেঁটে হেঁটে আসি। আমি কোনো আপত্তি করলাম না। ম্যাডাম আর আমি একসাথে হাঁটা শুরু করলাম। ম্যাডাম আমার বা হাতটা ধরে রেখেছে, কারণ ডান হাতটা তো মুচকে গেছে। হাঁটতে হাঁটতে আমরা একটা লেকের ধারে চলে এলাম। লেকের পরিবেশটা খুব সুন্দর। চারদিকে তখন হালকা বাতাস বইছে, কিন্তু আমার মনে অন্য কামনা বাসা বেঁধেছে। তা হলো ম্যাডামকে দেখার বাসনা। ম্যাডামকে বললে ম্যাডাম কিছুতেই আমাকে তার মুখ দেখতে দেবে না, তা আমি ভালো করে জানি। কৌশলে দেখতে হবে, কিন্তু কিভাবে সেটাই ভাবছি। ম্যাডাম আমাকে এত কেয়ার করে কেন? আমিও তো ওনার ছাত্র। আর 5টা ছাত্রের মতো আমার সাথে ব্যবহার করে না কেন? খালি রাগ দেখায়। না, এটা রাগ না, উনি অভিমান করে। কিন্তু কেন করে? আমাকে মিমির সাথে দেখলে আরও বেশি রেগে যায় ম্যাডাম। যদি মিমি আমাকে ভালোবাসে, তাহলে ওটা সমস্যা কোথায়? আমি বুঝতে পারি না।
উনি যদি আমার টিচার ও ক্রাশ না হয়ে অন্য কেউ হতো তাহলে এতক্ষণে তাকে পিটিয়ে তক্তা বানিয়ে দিতাম। রীতিমতো টর্চার করা শুরু করে দিয়েছে আমার ওপর। মিমির দেওয়া চিঠিটা আমার এই অবস্থার জন্য দায়ী। এইসব ভাবনায় ডুবেছিলাম। তারপর ম্যাডাম বললেন, জিসান দেখো, লেকের ধারে নৌকা দেখা যাচ্ছে, প্লিজ চলো না, নৌকা ভ্রমণ করে আসি। সরি ম্যাম, আমার নৌকা ভ্রমণ করতে ভয় লাগে। তাছাড়া আমি সাঁতার জানি না। যদি বিপদ হয় নিজে তো বাঁচবই না, আপনাকেও বাঁচাতে পারবো না। তুমি সাঁতার জানো না তো কি হয়েছে, আমি তো সাঁতার জানি। আর তাছাড়া ভয়ের কি আছে, আমি তো আছি তোমার পাশে। তবুও আমি যাব না। ম্যাডাম এমন বাচ্চাদের মতো করে বায়না করছিল যে তা দেখে আমি নিজের হাসি আটকে রাখতে পারলাম না, হেসে ফেললাম। তা দেখে ম্যাডাম বলল, ওই কুত্তা, হাসছিস কেন? না মানে আপনি যে বাচ্চাদের মতো করে বায়না ধরলেন তা দেখে আমি আর নিজের হাসি আটকে রাখতে পারলাম না। কি বললি আমি বাচ্চা? দাঁড়া তোকে। কথাটা বলে আমার পিঠে এলোপাতারি কিলকুশি দিতে লাগলো, আর আমি এদিক দিয়ে হেসেই যাচ্ছি। এক পর্যায়ে ম্যাম থেমে গেলেন। এই কুত্তা, তুই কি খাস? তোর শরীর এত শক্ত কেন? ওহ বাবা, আমার হাতটা মনে হয় ভেঙে গেল। ভালো হয়েছে, মারতে গেলেন কেন? আমি কি বলেছি আমাকে মারতে? আর এমনিতেও পুরুষ মানুষের শরীর শক্ত থাকে। হয়েছে, এখন চুপ থাক, যেতে হবে না তোকে। বুঝতে পেরেছি ম্যাডাম অভিমান করেছে, তাই আমি নিজে থেকে বললাম, ওকে চলেন যাই। কি সত্যি? এরপর আমি আর ম্যাডাম হাঁটা শুরু করলাম। নৌকার কাছে গিয়ে নৌকাতে উঠলাম। আমি এক সাইডে বসলাম আর ম্যাডাম আমার হাত ধরে বসে রইলেন। আমি তো ভয়ে থরথর করে কাঁপছিলাম, কারণ নৌকা একবার এদিক ওদিক দুলছিল। ভয়ে আমার শরীর থেকে ঘাম ছুটতে লাগলো। ম্যাডাম তো লক্ষ্য করে আমাকে বললেন, এই যে মিস্টার, ভয় পেও না, আমি তো আছি তোমার পাশে নাকি? আর তুমি এত ঘামছো কেন? দেখি মুখটা আমার দিকে তাকাও তো দেখি। তারপর ওনার দিকে তাকালাম, কিচ্ছু বললাম না। উনি আমার গালে হাত দিয়ে বললেন, ইস, কি অবস্থা হয়েছে তোমার, ওয়েট। এরপর উনি ওনার ব্যাগ থেকে একটা রুমাল বের করে আমার মুখ পুরোটা মুছিয়ে দিলেন। আমি শুধু অবাক দৃষ্টিতে ম্যাডামের দিকে তাকিয়েছিলাম, কিছু বলতে চেয়েও পাচ্ছিলাম না। বেশ অনেকক্ষণ নৌকা ভ্রমণ করে নৌকা থেকে দুজনে নামলাম। ম্যাডাম ওনার ঘড়ির দিকে তাকিয়ে বললেন, ইস, কত বেলা হয়ে গেছে, চলো তো, তোমাকে কিছু খেতে হবে, তারপর আবার তোমার ওষুধ খাওয়াতে হবে। ম্যাডামকে জিজ্ঞেস করলাম, ওষুধ কোথায় পাবো? তা আমি জানি, কিন্তু ওগুলো আমাকে কিভাবে খাওয়াবেন? ওগুলো তো হোটেলে রাখা আছে। ধুর বোকা, আমি আসার সময় ওষুধগুলো আমার সাথে করে নিয়ে এসেছি, চলো তো, তার আগে তোমাকে কিছু খাওয়াতে হবে। আমি নিরাপত্তা বজায় রেখে শুধু ভাবলাম, নিজের বউ থাকলেও হয়তো এতটা কেয়ার করতো না যতটা ম্যাডাম আমার কেয়ার করছে। তারপর ম্যাডাম আমাকে একটা রেস্টুরেন্টে নিয়ে গেলেন। রেস্টুরেন্টটা দেখতে খুব সুন্দর, এটা রুমের মতো বক্স করে সাজানো, যে কেউ যে কোনো একটা বুকিং করে নিতে পারবে। ম্যাডাম 3 নম্বর বক্সটা বুকিং করলেন। দুটো সুন্দর সোফা আর একটা টেবিল সুন্দর করে গোছানো। আমি এরকম রেস্টুরেন্ট এর আগে কখনোই দেখিনি। অতঃপর একজন ওয়েটার আসলো আর মেনু কার্ড দিয়ে বলল, কি খাবেন ম্যাডাম? ম্যাডাম মেনু কার্ডটা আমার দিকে এগিয়ে দিয়ে বলেন, এই নাও, অর্ডার করো, কি খাবে বলো? আপনি যা ভালো মনে করেন তাই অর্ডার করেন। এরপর ম্যাডাম কার্ড দেখে অর্ডার করলো আর ওয়েটার চলে গেল। এই নাও, পানি খাও। এরপর ম্যামের হাত দেখে পানির গ্লাসটা নিয়ে পানি খেতাম। এরপর বললাম, ম্যাম আপনি আবার এত কেয়ার করেন কেন? কারণ তোমার এই অবস্থার জন্য তো আমি তাই। কেন আপনি তাই কেন? এটা তো আমার ভুল, আমার উচিত ছিল একটু সাবধানে চলার। আপনি এটার জন্য নিজেকে দোষী করছেন কেন? ম্যাডাম কিছু বলতে যাবে তার আগে ওয়েটার খাবার নিয়ে হাজির। এরপর ওয়েটার খাবার সার্ভ করে চলে গেল। এখন আর কোনো কথা নয়, তুমি হাঁ করো, আমি তোমাকে খাওয়াই দিচ্ছি। আপনি খাবেন না? আমার এখনো খিদে পায়নি, তা না হলে তোমাকে রেখে আমি সব খাবার খেয়ে ফেলতাম, বুঝেছো? এখন চুপ করে খাবারটা খাও। আমি মাথা নাড়লাম। এরপর ম্যাম আমাকে খুব যত্ন সহকারে খাবার খাইয়ে দিলেন। এরপর উনি আমার মুখ মুছে দিলেন। তারপর একটা একটা করে সব ওষুধ খাইয়ে দিলেন। কি করব বলেন, শত হলো ম্যাডাম তো, তাই সব আদেশ মানতে বাধ্য। এরপর আমরা স্যারদের ওখানে গেলাম। তারপর একটা চেয়ারে বসে পড়লাম। আমি একটা চেয়ারে বসে আছি, ম্যাডাম স্যারদের সাথে কথা বলছে। হঠাৎ মিমি আমার সামনে এলো আর বলল, এখন কেমন আছো তুমি? আগের থেকে বেটার। এখানে একা একা বসে আছো কেন? চলো ওদিকটা থেকে ঘুরে আসি।
না মিমি, আমি যেতে পারবো না। ম্যাডাম জানতে পারলে খুব বকা দেবে। প্লিজ তুমি এখান থেকে চলে যাও। মিমি আমার কথা শুনে কান্না করে দিল। মুহূর্তে মিমির ফর্সা মুখখানা লাল হয়ে গেল। অযোধ্যানায় কাছে আমি আর বসে থাকতে পারলাম না, উঠে দাঁড়ালাম। আরে তুমি কাঁদো কেন? এই প্রথম আমি কাউকে মন থেকে ভালোবেসেছি, আর সে আমাকে ঘৃণা করে। ওকে যেতে হবে না, আমি আর কোনো দিনও তোমার সামনে আসবো না। তুমি ভালো থেকো। আর বুঝতে পারলাম মিমির এই মুহূর্তে আবেগটা কাজ করছে, তাই ও যেমনটা এমনটা বলছে। ঠিক তখনই ও চলে যেতে ধরবে। আমি ওর হাতে টেনে ধরে বললাম, বলো কোথায় যাবে? কোথাও যেতে হবে না তোমার। এখন যদি আমার সাথে ঘুরতে না যাও তাহলে তোমার সাথে আর কোনো দিনও কথা বলবো না আমি। এরপর মিমি আমার হাত ধরে একটা বাগানের ধারে নিয়ে এলো। বাগানের মাঝে একটা দোলনা ছিল, তার পাশে একটা সুন্দর বাড়িও ছিল। মনে হয় বাগানটি এই বাড়ির মালিকের। এরপর মিমি আর আমি ওই দোলনাটায় বসলাম। মিমি আমার হাত ধরে বলল, আচ্ছা জিসান, তুমি কি আমাকে সত্যি পছন্দ করো না? আমি কি দেখতে এতটাই খারাপ? মিমির এই কথা জবাব দেওয়ার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। থতমত খেয়ে গেলাম। কি বলবো কিছু বুঝতে পারছি না। এখন উল্টোপাল্টা কিছু বলতে কান্না করা শুরু করে দেবে। আর না, তুমি দেখতে খুব সুন্দর, তোমাকে অপছন্দ করার কোনো কারণ নেই। এইসব তোমার ভুল ধারণা। তাহলে কেন তুমি আমাকে ভালোবাসতে ভয় পাও বলো? এই ম্যাডামের জন্য? তুমি দেখো, আমি আব্বুকে বলে ওই ম্যাডামকে স্কুল থেকে বের করার ব্যবস্থা করছি, তবুও তুমি আমাকে এইভাবে এড়িয়ে চলো না। আমার খুব কষ্ট হয়। না, তুমি ম্যাডামকে কিচ্ছু করবে না। আর তুমি এমনিতেও কিছু করতে গেলে আবার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ওনার কাছে তোমার চিঠি আর কিস করার ভিডিও আছে, কেউ জানতে পারলে সর্বনাশ হয়ে যাবে। আচ্ছা, কিছু করব না। আর তুমি আমাকে এভাবে এড়িয়ে চলবে না বলো? তুমি আমাকে ভালোবাসবে? আসলে মিমি, আমি প্রেম ভালোবাসা বিশ্বাসী নই। এগুলো আসলে টাইম পাস। মহান আল্লাহ যাকে আমার বউ বানাবে, আবার ভালোবাসা শুধু তার জন্যই থাকবে। মিমি মুখ ভেঙচি কেটে দিয়ে বলল, এই তো তোমার বউ তোমার সামনে বসে আছে। কই, ভালোবাসো তো দেখি। তাই নাকি? এখন না, আগে বিয়ে হয়ে যাক তারপর। আমি মনে মনে ভাবছি কোন দিকে যাব। হ্যাঁ, ওর সাথে কথা বলতে ভালো লাগে। আমি এই পিচ্ছি মেয়েটির প্রতি ধীরে ধীরে আকৃষ্ট হয়ে পড়ছি। এরপর আমার ক্রাশ ম্যাডামের এত কেয়ার আমার প্রতি। আমি তো ম্যাডামের প্রতি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছি। হায় আল্লাহ, ভালোবাসা মানুষ দিলে, কিন্তু একসাথে দুইটা কেন দিলে একটাই দিতে। তাকে ভালোবেসে বিয়ে করতাম। হঠাৎ মিমি ডাকে ধ্যান ভাঙলো আমার। এই কি ভাবছো তুমি? কই কিছু না তো। অবাক হয়ে মিমির দিকে তাকিয়ে বললাম, বাড়ির ভেতরে কেন যাব? এটা তো অন্যের বাড়ি। আমরা এই বাড়িতে গিয়ে কি করবো? মিমি একটা হাসি দিয়ে বলল, ধুর পাগল, এটা আমার আব্বুর বাড়ি, তার মানে এটা আমারও বাড়ি। অন্যের বাড়ি হতে যাবে কেন? কি বলছো? এটা তোমাদের বাড়ি বলে কি করে? তোমরা তো ঢাকান থাকো। আসলে আমার আব্বু একজন ভ্রমণ রসিক মানুষ। উনি যেখানেই যান সেখানেই নিজের নামে একটি বাড়ি তৈরি করে আসেন, কারণ আব্বু পরে ঘুরতে এলে যেন হোটেলে থাকতে না হয়। বাহ, তোমার আব্বুর শখটা তো দারুণ। এখন চলো, বাড়ির ভিতরটা আরো বেশি সুন্দর করে সাজানো হয়েছে। আচ্ছা চলো। আমি আর মিমি যখন উঠে বাসার ভিতরে ঢুকবো তখন মিমি আমার হাত ধরে হাঁটা শুরু করলো। বেশ অবাক হয়ে তার দিকে তাকালাম। আবার তাকার থেকে মিমি একটা মিষ্টি হাসি দিল। সাথে সাথেই আমি মাথা ঘুরিয়ে দিলাম। মেয়েটা ছোট হলে কি হবে, ওর হাসিতে একটা জাদু আছে। এমনিতেও ছোট আর খাটো মেয়েরা অনেক বেশি কিউট হয় আর বেশি জেদিও হয়। মিমি ঠিক তেমনই একটা মেয়ে। আমরা বাড়ির ভিতর গেটের সামনে চলে এলাম। হঠাৎ পেছন থেকে পুলিশের গাড়ির আওয়াজ শোনা গেল। আমি আর মিমি থামলাম সেখানে। গাড়ি দুটি বাড়ির কিছু দূরে এসে থামলো। গাড়ি থেকে একটা অফিসার নামলেন। দেখতে বেশ একটা দানবের মতো। আমাদের দিকে আসতে লাগলেন অফিসারটি। ভয়ে আমার পা থর করে কাঁপতে লাগলো। মনে হয় এই হালা আমাদের ধরতে আসছে আর টাকা চেপে, টাকা দিতে না পারলে আমাদের থানায় নিয়ে যাবে। তখন লুঙ্গিতে যেমন জোরে বাতাস লাগলে পরনে লুঙ্গি উঠে যায়, ঠিক তেমন আমার পরিবারের সম্মান উড়ে যাবে, ধুলায় মিশে যাবে। যেটা ভাবছিলাম সেটাই হলো। পুলিশ অফিসারটা আমাদের সামনে এসে হাত করাটা দেখিয়ে বলল, ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার জিসান আহমেদ। ভয় আমার গলা শুকিয়ে গেল। ভয়ে বললাম, এসব কি বলছেন আপনি? হ্যাঁ, আমাকে অ্যারেস্ট করবেন কোন অপরাধে? আমি কি অপরাধ করেছি? বিনা দোষী কাউকে অ্যারেস্ট করা তো অন্যায় স্যার। আর আমরা তো স্কুলের বন্ধু, ফ্রেন্ড, এখানে একসাথে পিকনিক করতে এসেছি। প্লিজ স্যার, আমাদের অ্যারেস্ট করবেন না। আমি কোনো অন্যায় করিনি। তুমি অনেক বড় অন্যায় করেছো।
তুমি আমার ভাগ্নিকে কাঁদিয়েছো, এর শাস্তি তো তোমাকে পেতেই হবে। চমকে গেলাম কিছুটা ওনার কথা শুনে। ভাবতে লাগলাম ওনার ভাগ্নিটাই মেয়েকে, আর আমি তাকে কখন কীভাবে কাঁদালাম। এর মধ্যেই মিমি বলে উঠল, মামা কি শুরু করেছো এসব? দেখো তথামতের জন্য ছেলেটা কত ভয় পেয়ে গেছে। মিমির কথা শুনে আরও বেশি চমকে গেলাম। বিস্ময় দৃষ্টিতে মিমির দিকে তাকিয়ে বললাম, উনি তোমার মামা? উনি হলেন আমার মামা, এই কুয়াটা থানার পুলিশ অফিসার। আমি এখানে আসবো বলে মামা আমার সাথে দেখা করার জন্য এসেছে, আর আমি তোমার সম্পর্কে মামাকে সব বলেছি। পুলিশ হালা কইতেছি থুকু, এখন তো আগের পর রাখতে হবে। আরে বাবা, ভয় পেয়েছো নাকি? ভয় পাওয়ার কিছুই নেই, আমি আসলে সবার সাথে একটু মজা করেই থাকি। মামা আবার কখন আসবে? জানি না, যখন আসবো তখন ফোন দিয়ে জানিয়ে দেব। আচ্ছা। এরপর অফিসেটি চলে গেলেন। আমি আর মিমি বাড়ির ভিতর গেলাম। আমার হাতটা একটু ব্যথা ব্যথা লাগছে, আর মাথাটাও কেমন জানি ঘুরছে। তাই মিমিকে বললাম, মিমি চলো স্যারদের ওখানে চলে যাই, আমার ভালো লাগছে না এখানে। কেন? তোমার আবার এখানে কি হলো? কিছু না, আমার শরীরটা কেমন জানি ব্যথা ব্যথা করছে, আর আমার ওষুধ খাবারের সময় হয়ে গেছে, তাই যেতে হবে। আর একটু থাকো, ওখানে গেলে ম্যাডাম তোমার সাথে আমাকে কথা বলতে দেয় না, জানোই তো। অবশেষে মিমির জোরাজোরি করার কারণে ওর সাথে আরও কিছু সময় থাকার জন্য রাজি হলাম। এরপর বাসাটা ঘুরে দেখলাম অনেক সুন্দর। এরপর চলে এলাম স্যার ম্যাডামদের ওখানে। আমাকে আর মিমিকে ম্যাডাম একসাথে দেখে ফেলেছে। আমি বেশ বুঝতে পারছি ম্যাডাম বেশ রেগে আছে, রাগের মাথায় যে কোনো কিছু করবে তো করে ফেলতে পারে। তাই আমি সুযোগ বুঝে হোটেলে চলে এলাম, কিন্তু ধরা পড়ে গেলাম ম্যাডামের কাছে। আমি হোটেলে আসছিলাম, তখন ম্যাডাম আমার পিছু পিছু আসছিল। আমি রুমে ঢুকলাম, আর কিছুক্ষণ পর কলিং বেলটা বাজতে লাগলো। আমি জানি এটা ম্যাডাম, তাই ভাবছি দরজাটা আজকে বন্ধ রাখবো, খুলবো না। ভেতরে এসে ঘ্যানো ঘ্যানো করবে, কিন্তু ম্যাডাম এক নাগারে বেল বাজিয়ে যাচ্ছে, তাই বাধ্য হয়ে দরজাটা খুলে দিলাম। দরজা খোলার সাথে সাথে উনি ভিতরে প্রবেশ করলেন আর দরজাটা লাগিয়ে দিলেন। ওনার চোখগুলো লাল বর্ণে ধারণ করেছে কিছুটা। আমি ম্যাডামকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে ম্যাম? ম্যাডাম আমার কলার ধরে টেনে বলল, ওই কি হয়েছে মানে? তোকে কতবার বলেছি তুই ওই মেয়ের সাথে কথা বলবি না, তারপরে ওর সাথে কেন গেলি? ম্যাডাম আমার কলার ধরে আমার খুব খারাপ লাগলো। যে যাই করুক না কেন, কেউ যদি আমার কলার ধরে তো আমার মেজাজ ঠিক থাকে না। তাই ম্যাডামের কাছ থেকে এক ঝটকায় কলার ছাড়িয়ে নিলাম আর বললাম, আমার ইচ্ছে হয়েছে আমি গেছি, তাতে আপনার কি? আপনি বলার কে? আমি কার সাথে যাবো না যাবো? আমি কে মানে? তোর সাহস তো কম না আমার সাথে এভাবে কথা বলিস? দাঁড়া, আজকেই তোর আপুকে সব বলে দেব। যান গিয়ে বলেন, কি হবে আর? বড় জোর দুটো থাপ্পড় খেতে হবে আর স্কুল আসা বন্ধ হয়ে যাবে, ভালোই হবে। অন্তত রোজ রোজ একটা জিনিস নিয়ে ভয় পেতে হবে না। শুধু ভদ্রতার খাতিরে এ কদিন আপনার কথা মতো চলেছি, তা না হলে আপনি কেন আপনার পুরো গোষ্ঠী মিলেও আমার কিচ্ছু করতে পারবে না। ম্যাডাম এবার চুপ করে গেলেন, চোখের কোণে পানি চিকচিক করছে, যে কোনো সময় সেগুলো ঝরে পড়তে পারে ম্যাডামের। ম্যাডাম মুখ ঘুরিয়ে নিয়ে নিজের চোখে জল মুছে নিলেন আর বলেন, আচ্ছা তুই কি ওই মেয়েটাকে সত্যিই ভালোবাসিস? আমি মিমিকে ভালোবাসি, আর মিমিও আমাকে ভালোবাসে। তাতে আপনার সমস্যা কোনো? হ্যাঁ, আর আমি বুঝছি না আপনি কেন আমার পিছনে পড়ে আছেন। বুঝতে হবে না। ম্যাম কাঁদতে কাঁদতে রুম থেকে চলে গেল। ওনার গানের আওয়াজ আবার সকল রাগ ভাঙিয়ে দিল। না, ম্যাডামের সাথে আমার এভাবে কথা বলা উচিত হয়নি, কিন্তু আমি বুঝতে পারি না ম্যাডাম এমন কেন। আমি তো মিমিকে ভালোবাসি না, আমি তোর সাথে কথা বলতেই চাই না, তারপরও যে কেন রাগ করে, আর যত রাগ সব আমার উপর। তারপর কিছু না ভেবে ফ্রেশ হয়ে চলে এলাম স্যার ম্যাডামদের এখানে। সবাই খুব মজা করছে, কেউ গান বাজনা করছে তো কেউ খেলাধুলা করছে। পিকনিকটা সবাই উপভোগ করছে, শুধু আমি বাদে। দেখি মিমি গান গাইছে, আমাকে দেখে এটা মুচকে হাসি দিল। আমি কিছু না বলে একটা চেয়ারে বসে পড়লাম। এবার সবাইকে খাবার দেওয়া হচ্ছে, সবাই খেতে বসছে আর আমিও। মিমি তার চেয়ার থেকে উঠে এসে আমার পাশে বসলো। আমি তেমন কিছুই মনে করিনি, জানি মেয়েটার আমার প্রতি একটা আকর্ষণ কাজ করছে। কিছুদিন পর এটা এমনি ঠিক হয়ে যাবে, যখন দেখবে আমার কাছ থেকে ও সামান্যতম গুরুত্ব পায় না। আমি ওকে ভালোবাসি না, যখন সেটা বুঝতে পারবে তখন সে নিজে থেকেই আমার থেকে দূরে সরে যাবে। তাই কিছু না মনে করে খাওয়ায় মনোযোগ দিলাম। এরপর স্যার ম্যাডামদের ওখান থেকে শোনা যাচ্ছে যে আমাদের মধ্যে কেউ একজন অনুপস্থিত। পরে তাদের কথা শুনে বুঝতে পারি বোরকামানি ম্যাডাম আমাদের সাথে নেই। সবাই ম্যাডামকে খুঁজছে, ফোন করছে, কিন্তু ফোনটা বন্ধ। আমার আর বুঝতে বাকি রইল না যে ম্যাডাম আমার উপর রাগ করে কোথাও চলে গেছে। আমি খাবার ছেড়ে উঠে পড়লাম। মিমি সেটা দেখে আমার হাত ধরে বলল, এই কোথায় যাচ্ছ? এখানে বসো বলছি।
ভালোই হয়েছে ম্যাডাম চলে গেছে, আপদ বিদেই হয়েছে। মিমির কথা আমি নিজের রাগকে কন্ট্রোল করতে পারলাম না, সবার সামনে ওকে কিছু বলতে চাই না, তাই এক ঝটকায় আমার হাতটা ছাড়িয়ে নিয়ে চলে এলাম। মিমি অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। আমি চলে এলাম সেখান থেকে, কারণ আমি জানি ম্যাডাম এখন কোথায় থাকতে পারে। হয়তো লেকের পাড়ে আছে। ম্যাডাম আমাকে বলেছিল যখন তার মন খারাপ থাকে তখন তিনি লেকের পাড়ে বসে থাকতেন, নয়তো ছাদে। তাই আমি দেরি না করে চলে এলাম লেকের ধারে। যা ভেবেছিলাম ঠিক তাই, ম্যাডাম ওখানে আছে। একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম। অন্ধকারে কালো বোরকা পরা মেয়েদের দেখতে পারা খুব একটা মুশকিল, কিন্তু চাঁদের আলোয় লেকের পাড়টা পুরো আলোকিত হয়ে আছে, তাই চিনতে সমস্যা হলো না। আর তাছাড়া এত রাতে ম্যাডামকে ছানা বোরকা পরা অবস্থায় অন্য কাউকে দেখছি বলে মনে হয় না। আর ধীর পায়ে ম্যাডামের সামনে গেলাম। বুঝতে পারছি ম্যাডাম এখনো কাঁদছে, তাই দেখে নিজেকে অপরাধী মনে হচ্ছে। আমার জন্য কেউ শুধু শুধু কাঁদুক, আমি তা কী করে হতে দেই? ম্যাডাম তার ফোনটা বের করলেন। ওকে মেরে দেখলাম ওনার ওয়ালপেপারে আমার ছবি সেট করা। আমি অবাক হলাম, কারণ এই ছবি 7 মাস আগের তোলা। এটা উনি কই পেলেন? চিন্তায় পড়ে গেলাম। ওনার সাথে আমার পরিচয় মাত্র কিছুদিনের, কিন্তু ওনার কাছে আমার এই ছবি কীভাবে এলো? না, আর কিচ্ছু হতে পারছি না। এমনিতেও মাথায় হারিয়ে ফেলতে পারি। তারপর ম্যাডামের কণ্ঠ শুনে আমরা জগৎ থেকে বাস্তবে ফিরে এলাম। ম্যাডাম আমার পিকটা সামনে রেখে কেঁদে কেঁদে বলছে, আমাকে এত কষ্ট দিচ্ছ তো? দাঁড়াও, একবার বিয়েটা হয়ে যাক, সব সুদে আসলে তুলে নেব। আমাকে কষ্ট দিতে তোমার খুব ভালো লাগে, তাই না? যখন থাকবো না তখন বুঝবে আমি তোমার জীবনে কি ছিলাম। হঠাৎ করেই ম্যাডাম ওনার মোবাইলে সেভ করা আমার ছবিটার উপর একটা চুমু খেলেন আর বলেন, খুব ভালোবাসি তোমায়, যত কষ্টই দাও না কেন, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকেই ভালোবেসে যাব। কথাটা শোনার পর আমার মনের ভিতর একটা উত্তেজনার ঢেউ সৃষ্টি হলো। আর সেটা হলো হে ম্যাডাম, আর আমাকেই বা ছেড়ে কীভাবে? নিজের জীবনে থেকে কেউ আমাকে এতটা ভালোবাসে, অথচ এই বিষয়টা আমার অজানা ছিল। কিন্তু ম্যাডামের সাথে আগে কখনো দেখা করছি বলে মনে হয় না। কিন্তু উনি কে? এই প্রশ্নটা আমার মনের মধ্যে। যতক্ষণ এর উত্তর পাবো ততক্ষণ আমি শান্তি পাবো না। তবে এই প্রশ্নগুলোর জবাব শুধু ম্যাডাম নিজেই দিতে পারে। তাই আর কিছু না ভেবে পেছন থেকে ম্যাডামের কাঁধে হাত দিলাম। হাত রাখতে ম্যাডাম কিছুটা আটকে উঠলো। পেছনে ঘুরতে আমাকে দেখতে পেল। উঠে দাঁড়ানো নেই। চাঁদের আলোয় ওনার মুখে পড়ায় ওনার চোখের কোণে জমে থাকা পানি চিকচিক করছে। তা দেখে কিছু বলার মতো শক্তি হারিয়ে ফেললাম। ম্যাডাম নির্বাক মূর্তির মতো দাঁড়িয়ে আছে। হঠাৎ আমার মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব করতে লাগলাম। তা সহ্য করে ম্যাডামকে বললাম, এখানে কি করছেন ম্যাম? এমনভাবে কথা বললাম যেন ম্যাডাম বুঝতে না পারে যে আমি তার সব কথা শুনে ফেলেছি। কিছু না বলে গুগু করে কেঁদে দিল। আর সেই সাথে আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে লাগলেন। কি হলো? হঠাৎ এমন করছেন কেন? আমি ম্যাডামকে আলতো করে জড়িয়ে ধরলাম। কিছু বলার মতো সাহস পাচ্ছি না। ম্যাডাম এখনও আমাকে জড়িয়ে ধরে আছে। উনিও কিচ্ছু বলছে না, চুপ করে আছে। কি করব বুঝতে পারছি না। লেকের ধারে ঠান্ডা বাতাস বইতে লাগলো। এতে আমার শরীর আরো বেশি ঠান্ডা হয়ে গেল। এমনিতে আমার শরীরের জ্বরটা আরো বেশি হয়ে যাচ্ছে। ম্যাডামকে জড়িয়ে ধরার ফলে হাতে ব্যথা লাগছে, কিন্তু কিছু বলতে পারছি না। হিম শীতল বাতাস দুজন নরনারীর মনে এক অন্যরকম ভালোবাসা জাগ্রত করে তুলছে। ঠান্ডা বাতাস। আমিও আর নিজেকে সামলাতে পারলাম না। ম্যাডামকে খুব শক্ত করে জড়িয়ে ধরলাম। ম্যাডামও পরম সুখে আমার বুকে মাথা রেখে আমাকে জড়িয়ে ধরে আছে। দুজনের মাঝে নীরবতা বিরাজ করছে। আমি ধীরে ধীরে ওনার মাঝে আসক্ত হয়ে পড়ছিলাম। হঠাৎ আবারও আমার মাথায় প্রচণ্ড রকমের ব্যথা শুরু হলো। আমি নিজেকে সামলাতে পারলাম না। নিজেকে ম্যাডামের বাহুডোর থেকে মুক্ত করে ধীরে ধীরে মাটিতে ঢলে পড়লাম। যখনই মাটিতে শুয়ে পড়লাম তখনই আমি সম্পূর্ণ জ্ঞান হারাইনি। ম্যাডামের কান্নার আওয়াজ আমার দ্বিগুণ বেড়ে গেল আর বলতে লাগলো, জিসান, এই জিসান, তোমার কি হয়েছে? কথা বলছো না কেন? কথা বলো প্লিজ। হু করে কেঁদে দিল ম্যাডাম। এরপর আর কিচ্ছু বলে নেই। জ্ঞান হারিয়ে ফেললাম। যখন আমার জ্ঞান ফিরল তখন নিজেকে একটা হোটেল রুমে আবিষ্কার করলাম। আশেপাশে কেউ নেই। দেয়াল ঘরের দিকে তাকালাম, দেখি 2টো বাজে। মাথায় এখন একটু চিরচিরে ব্যথা অনুভব করছি। বিছানা থেকে উঠতে যাবো তখনই মনে হলো কেউ আমার পা জড়িয়ে ধরে রেখেছে। আধার সময় তাকিয়ে দেখি ম্যাডাম আমার পা জড়িয়ে ধরে ঘুমিয়ে আছেন। তা দেখে আমার মনে পড়লো কিছুক্ষণ আগের ঘটনা। আমি জ্ঞান হারিয়েছিলাম তখনই ম্যাডাম খুব লেগেছিল। হয়তো কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছেন। তা জানি না উনি কে, ওনার পরিচয়, আর উনি আমাকে এত ভালোবাসে কেন?